সকলকে শুভ সন্ধ্যা। আচ্ছা, আজকে আমি ওই জন্য একটু ওয়েট করছিলাম, মানে 7টা 34 বলেছি, 7টা 38 হচ্ছে, এখনো পর্যন্ত লোকজন জয়েন করছে, যে কারণে কি হয়, কথা বলতে বলতে টিং টিং করলে অসুবিধা হয়। বেশ, তো এখন কথা হচ্ছে যে আমরা শুরু করছি রিসার্চ অ্যাপটিটিউড। বেশ ভালো কথা। একটু আমি তোমাদের কাছ থেকে জানতে চাইবো যে রিসার্চ সম্পর্কে তোমাদের কার কিরকম কি ধারণা, একটু মানে কেউ একটা রিসার্চ সম্পর্কে কিরকম কি ধারণা একটু বলো। যে কেউ মাইক অন করে বলতে পারো, কোনো অসুবিধা নেই। মানে কিছু তো ধারণা হবে নিশ্চয়ই, তোমরা ইউটিউবে ক্লাস করো বা বা যেখানেই হোক পড়েছো, নেট পড়াশোনার সঙ্গে যুক্ত আছো, কিছু তো ধারণা নিশ্চয়ই থাকা উচিত অনন্যা বাদে। ঠিক আছে, বাকি যারা আছো একটুখানি ধরো লোপামুদ্রা বলতে পারো, বা সুপ্রিয়া ঘোষ নাম দেখতে পাচ্ছি, সুপ্রিয়া হালদার নাম দেখতে পাচ্ছি, তো তোমাদের মধ্যে যে কেউ বলতে না পারো। কে বলছিলে বলো। দাদা, রিসার্চ হচ্ছে নতুন করে কোনো কিছু খোঁজা বা নতুন করে কোনো কিছু আমি জ্ঞান আরোহণ করছি, তার জন্য যে প্রসেস বা যে পদ্ধতি অবলম্বন করতে হবে, বা ওই বিষয়ে যে খোঁজাখুঁজি পর্ব, এবং দেন তারপর সেটাকে আমি আবিষ্কার করছি কোনো কিছু, সেটাই আচ্ছা, অ্যাকচুয়ালি রিসার্চ আর কি। বেশ। আচ্ছা, সব সময় কি নতুন কিছুই খোঁজা হয়, মানে আহ, সব সময় কি নতুন কিছুই খোঁজা হয়? না, কোনো কিছু খোঁজা আবিষ্কার হয়ে গেছে, আমি সেটাকে নিয়ে চর্চা করছি যে আদৌ কতটা ঠিক, বা সেটাকে আমি একবার মানে অবজার্ভ করছি, এটাও হতে পারে। ওকে, তো তার মানে বোঝা যাচ্ছে যে আমরা এখানে নতুন অথবা পুরনো দুটোকেই খুঁজতে পারি, তাই তো? বেশ, তো রিসার্চের প্রসেস সম্পর্কে কারোর কোনো ধারণা, লোপামুদ্রা? হ্যাঁ, রিসার্চে প্রথমে একটা সমস্যাকে আইডেন্টিফাই করতে হয়। তারপরে বেশ। পাস্টে স্টাডি করতে হয় যে এটা নিয়ে পাস্টে কি স্টাডি হয়েছে সেটাকে রিভিউ করতে হবে। এবং তারপরে আমাকে ঠিক করতে হবে একটা স্পেসিফিক রিসার্চ পারপাস। তারপরে ওকে। সেটাকে একটা ডিজাইন করতে হবে, ডেটা কালেক্ট করতে হবে, আহ, পরীক্ষা করে ডেটাটা মানে ঠিক না ভুল বা কি করব সেটা দেখতে হবে, তারপরে এভালুয়েট। আচ্ছা, একটু শর্টকাটে রিসার্চ করে ফেললে, যাই হোক, ঠিক আছে, মানে তাও অনেকটা বলেছে। কেউ সংশোধন করতে চাও, কোনো পয়েন্ট ইনক্লুড করতে চাও, তাহলে এখানে বিষয়টা এরকম দাঁড়ালো যে আমরা রিসার্চের ক্ষেত্রে, মানে রিসার্চের আমরা সংজ্ঞা করতে পারি যে আমরা নতুন কিছু জানতে চেষ্টা করছি একটা প্রসেসের মাধ্যমে, এবং আরেকটা বিষয় হতে পারে যে আমরা পুরনো কোনো নলেজকে ভেরিফাই করছি। এক্ষুনি কে বললো, আমার নামটা মনে নেই তো, আমাকে এক্ষুনি বললো যে আমরা চেষ্টা করতে পারি আগে যে গবেষণা হয়ে গেছে, কোনো কিছু তৈরি হয়েছে বা যা কিছু, সেটা ঠিক কি ভুল তার বিচার হতে পারে। মানে মোট কথা তাহলে যে পদ্ধতি, যে বিষয়টা হলো, তাহলে আমরা এক কাজ করতে পারি যে ভেরিফাই করতে পারি আর নতুন কিছু সন্ধান করতে পারি, তাই না? তাহলে সিম্পলি এখানে এই যে সংজ্ঞাটা আমরা তৈরি করলাম, মানে মুখে মুখেই এক্ষুনি তৈরি করে ফেললাম সংজ্ঞাটা, এই সংজ্ঞাটার মধ্যে থেকে রিসার্চের দুটো অ্যাপ্রোচকে আমরা খুঁজে পাচ্ছি। কেউ বলবে কি দুটো অ্যাপ্রোচ? ডিডাকটিভ আর ইন্ডাকটিভ। হ্যাঁ, দেখো, ডিডাকটিভ এবং ইন্ডাকটিভ দুটো অ্যাপ্রোচকে আমরা খুঁজে পাচ্ছি কিরকম ভাবে। যখন আমরা ভেরিফিকেশন করছি, ধরা যাক যে প্রতিষ্ঠিত কোনো তত্ত্ব, সেটা আইনস্টাইনের হতে পারে, সেটা জেনারেলাইজ কোনো ফিলোসফি থিওরি হতে পারে। ধরা যাক মানুষ হয় মরণশীল, এটি একটি তত্ত্ব প্রতিষ্ঠিত হয়ে আছে। তুমি এটাকে অস্বীকার করে একটা রিসার্চ চালাতে পারো, ঠিক? তার মানে তুমি কি করতে চাইছো? তুমি তাহলে এই যে মানুষ হয় মরণশীল, আমি আর লিখছি না, মানুষ হয় মরণশীল যে লাইনটি তুমি পাচ্ছ, সেই লাইনটিকে তুমি উদাহরণ দিয়ে যাচাই করে করে দেখতে চাও, ঠিক? তার মানে তত্ত্ব থেকে উদাহরণে তত্ত্বকে তুমি উদাহরণ দিয়ে ভেরিফাই করছো, দ্যাট ইজ ডিডাকটিভ মেথড। আর আরেকটা হচ্ছে তুমি নতুন কোনো জ্ঞান আহরণ করতে চাও। তো জ্ঞান আহরণ করবার পদ্ধতি কি? আমরা জ্ঞান আহরণ করি কিভাবে? তুমি কিভাবে বলবে যে রিসার্চ অ্যাপটিটিউড তুমি জানো?
তুমি তখনই বলবে যে আমরা 10টা বা 12টা ক্লাস যাইনি না কেন, এই একটা ক্লাস করবে, ঠিক আছে? একটা ক্লাসের জানা বিষয় আরেকটা ক্লাসের জানা বিষয়ের সঙ্গে রিলেট হবে এবং আস্তে আস্তে তুমি 10টা বা 12টা ক্লাসের পরে একটা কমপ্লিট পিকচার তোমার মাথার মধ্যে তৈরি হবে। তাহলে কি করলাম, আমি একটা করে জ্ঞান কুড়ালাম এবং একটা সার্বিক ছবি তৈরি করলাম, ঠিক? তাহলে এই মেথডটা কি মেথড হয়ে গেল, বা এইটাকে কি অ্যাপ্রোচ বলতে পারি আমরা? ইন্ডাকটিভ অ্যাপ্রোচ। হ্যাঁ, উদাহরণ দেখতে দেখতে নলেজের দিকে যাওয়া। কারোর কোনো মনে প্রশ্ন থাকলে করতে পারো এই পর্যন্ত। যদি সংশয় প্রশ্ন কিছু থাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করতে পারো কিন্তু, ঠিক আছে? ওপেন প্ল্যাটফর্ম। বেশ, এবার তাহলে এখন পর্যন্ত যখন প্রশ্ন এলো না, আমি এগোই। বেশ, আমরা আজকের ক্লাসে বুঝতে চেষ্টা করব যে এই রিসার্চের মধ্যে আমাদেরকে কি কি পড়তে হয়। রিসার্চ অ্যাপটিটিউডের মধ্যে আমাদের একটা ইউনিট রিসার্চ অ্যাপটিটিউড, এবং সেই রিসার্চ অ্যাপটিটিউডের মধ্যে আমাদেরকে কি কি পড়তে হয়, কি কি জানতে হয়, এবং তার জন্য আমি যে মেথডটাকে অ্যাপ্লাই করব সেটা হচ্ছে যে একদম সিম্পল ম্যাক্সিমাম অফ টিচিং। তোমরা যদি টিচিং পড়ে থাকো, কেউ যদি পড়ে থাকো, কোথাও যদি পড়ে থাকো, ম্যাক্সিমাম অফ টিচিংয়ে রয়েছে, মানে যে কোনো মডার্ন পড়াশুনো হওয়া উচিত। তার একটা দিক হচ্ছে যে প্রথমে হচ্ছে হোলকে দেখব এবং তারপরে তার একটা অংশকে আমরা দেখে নেব। আমরা একটা রিসার্চের প্রসেসকে দেখি। এক্ষুনি আমাদেরকে লোপামুদ্রা রিসার্চের প্রসেস সম্পর্কে বলল, মোটামুটি একটা ধারণা দিয়েছে। এবার আমরা একটু বিষয়টাকে স্পেসিফাই করি। কেমন? আমাদের রিসার্চ হবে 8টা ধাপে, মানে আমরা অন্তত পড়বো 8টা ধাপে। রিসার্চ বিভিন্ন ধাপ হয়, মানে রিসার্চের কোথাও কোথাও 6টা ধাপ পাবে, কোথাও 9টা ধাপ পাবে। তো এই 8টা যে ধাপ, এই 8টা ধাপেরটাকে এনটিএ অ্যাপ্রুভ করে, মানে ইউজিসি অ্যাপ্রুভ করে আর কি। যে কারণে এনটিএ এর প্রশ্নপত্র তৈরি হয় এই 8টা ধাপের ভিত্তিতে। তো এখন কথা হচ্ছে যে আমরা যখন শুরু করব তখন মানে রিসার্চের প্রসেসটা একটা সাইকেলিক্যাল প্রসেস, মানে চাকার মতো গোল, যেখানে শুরু হয় সেখানে এসে মিলে যায়। তো এটা একটা চাকার মতো প্রসেস। তো চাকার মতো প্রসেস বলে, মানে কেন চাকার মতো এটাকে প্রসেস বলা হয়? যখন তুমি শুরু করছো একটা গবেষণা, তখন তুমি একটা প্রবলেমকে দিয়ে শুরু করছো, এবং তুমি যখন গবেষণা শেষ করবে তখন একটা প্রবলেম ছেড়ে যাবে। যে কোনো রিসার্চ থিসিস যদি দেখো, সেখানে তুমি শেষে গিয়ে রিকমেন্ডেশন পাবে, এবং সেই রিকমেন্ডেশনে গিয়ে তুমি দেখতে পাবে যে তোমাকে লেখা হচ্ছে যে তুমি দেখতে পাবে এরকম লেখা আছে যে আমি এই গবেষণাটা করছিলাম সীমিত সময়ের জন্য এবং সীমিত জ্ঞানের জন্য আমি সম্পূর্ণ রিসার্চটা করতে পারিনি, এই বিষয়ে কাজ করা বাকি রয়ে গেল। অর্থাৎ এই প্রবলেমগুলো এখনো পর্যন্ত রয়ে গেল। আমার পরবর্তী গবেষক যদি এই বিষয়গুলোতে কাজ করেন তাহলে এই রিসার্চের সাইকেলটা পূর্ণ হয়। কিন্তু ঘটনাচক্রে এই রিসার্চের সাইকেল কখনো পূর্ণ হবে না। ওখান থেকে টপিক উঠিয়ে কেউ একজন কাজ করবেন, তিনি আরো কয়েকটা রিকমেন্ডেশন দিয়ে যাবেন। তো এইভাবে রিসার্চ হচ্ছে সাইকেলিক্যাল প্রসেস। রিসার্চ শুরু হয় একটা প্রবলেম দিয়ে, শেষ হয় একটা প্রবলেম দিয়ে। এখন আমাদের একটা বিষয় বুঝবার যে আমরা এখানে প্রবলেম তৈরি করলাম মানে বিষয় হচ্ছে খানিকটা এরকম যে খুঁচিয়ে প্রবলেম বার করার মতো। আমরা একটা প্রবলেম বার করলাম, বেশ। এরপর আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে রিভিউ লিটারেচার বা ইভ্যালুয়েশন করতে হয় লিটারেচারের। এখানে লিটারেচার মানে সাহিত্য নয়, ইংরেজিতে ব্যাংকের কাগজপত্রকে ব্যাংকিং লিটারেচার বলে। অর্থাৎ গবেষণার জন্য প্রয়োজনীয় যে কোনো ধরনের পাঠ্য, যে কোনো ধরনের কাগজপত্র, সেটাই কিন্তু তোমার লিটারেচার হয়ে যাচ্ছে। মানে তোমার গবেষণার সঙ্গে সম্পৃক্ত যে কোনো কাগজপত্র, সেটাই কিন্তু তোমার গবেষণার লিটারেচার হয়ে যাচ্ছে। তো এই যে ইভ্যালুয়েট লিটারেচার, এটা আমরা দ্বিতীয় ধাপে আমরা পড়াশুনো করলাম ওই বিষয় সম্পর্কে, ঠিক আছে?
এখানে আরেকটা কাজ আমরা করি এই লিটারেচার রিভিউয়ের চলতে চলতে। এখানে আরেকটা কাজ কি করি আমরা, আরেকটা কাজ যেটা করি সেটা হচ্ছে যে আমাদের পোটেনশিয়াল রিস্ক কিছু আছে কিনা কাজটা করতে গিয়ে সেইগুলোকে আবিষ্কার করতে চেষ্টা করি এবং মানে খুঁজে বার করতে চেষ্টা করি। আর কি বার করতে চেষ্টা করি, আরেকটা জিনিস বার করতে চেষ্টা করি, সেটা হচ্ছে কি কি ভ্যারিয়েবল আছে এই রিসার্চে, কোন কোন ভ্যারিয়েবল কাজ করছে। ভ্যারিয়েবল আমরা এটাকে পরে বুঝে নেব, ঠিক আছে। এগুলো হচ্ছে এক একটা অংশ আমাদের কাছে আসছে, আমরা অংশগুলো জেনে নেব। ভ্যারিয়েবল কিছুই না, একটা তুমি যদি চা করতে যাও তাহলে চা করতে গেলে কি কি লাগে, জল লাগে, দুধ লাগে, চিনি লাগে, চা পাতা লাগে, হিট লাগে, সময় লাগে। এই সবগুলোই হচ্ছে চা করবার ভ্যারিয়েবল, ঠিক আছে। সেরকমই একটা রিসার্চ করতে গিয়ে যা যা আমার রাস্তায় পড়বে সবগুলোই আমার ভ্যারিয়েবল। তো এখানে ভ্যারিয়েবলগুলোর ডিটেকশন করতে হচ্ছে এবং আমাকে পোটেনশিয়াল রিস্ক ইত্যাদি বিষয়গুলো এখানে বুঝে ফেলতে হচ্ছে। এরপর আমি একটা হাইপোথিসিস তৈরি করব। হাইপোথিসিস এই শব্দটাকে যদি আমি বাংলাকরণ করি, তার বাংলা হয় অনুমিত সিদ্ধান্ত। তুমি যখন একটা গবেষণা করছো তোমাকে একটা সিদ্ধান্ত ধরে চলতে হবে। মানে কিরকম ধরে চলতে হবে, তুমি যখন ধরো বাজারে যাচ্ছ তো তোমার মাথার মধ্যে এরকম তো একটা ব্যাপার আছে যে আমাকে এতগুলো জিনিস কিনতে হবে, আমি বাজারে 9টার সময় বেরোচ্ছি, তাহলে আমি 12:30 পর্যন্ত বাড়ি ফিরে আসবো, তারপর স্নান টান করে বাড়িতে ভাত খাবো। এইটা হচ্ছে তোমার হাইপোথিসিস, ঠিক আছে। যে আমি 9:30 9টা 9:30টায় বেরোচ্ছি, 12টা 12:30 পর্যন্ত বাড়ি ফিরে যাব, তারপরে স্নান করে ভাত খাবো, ঠিক। তো এমন হতে পারে যে মানে গোটা তোমার জার্নিটা কমপ্লিট করার পর দেখলে তোমার 3টে বেজে গেল আসতে। হতেই তো পারে যে একটা বিভৎস জ্যামে ফেসে গেলে এবং সেখান থেকে বেরোতে বেরোতে মানে কলকাতা বড় বাজারের জ্যামে ফেসে গেলে তোমার বাস বা গাড়ি যাই হোক না কেন সেটা দাঁড়িয়ে থেকে গেল 3 ঘন্টা, তুমি আসলে 3:30টার সময় বাড়ি। ফলে এই হাইপোথিসিসটা একটা সময় গিয়ে দেখলাম ভুল প্রমাণিত হয়ে গেল। কিন্তু তাহলেও আমরা প্রত্যেকটা কাজে এরকম কিছু অনুমিত সিদ্ধান্ত নিয়ে চলি। যদি অনুমিত সিদ্ধান্ত না নিয়ে চলি তাহলে অত্যন্ত হ্যাপাজার্ট হয়ে যাবে। খেয়াল করবে যে আমরা যখন বাজারে যাই মাথার মধ্যে একটা প্ল্যান থাকে আমাদের যে এই জিনিসগুলো আমরা কিনবো। না হলে তো বাজারের সমস্ত মানে আমার বাবা যেমন বাজার করতে যায়, ঠিক আছে, মানে আমরা কি করি, আমরা স্পেসিফিক একটা জামা কিনতে হবে, সোজা গেলাম যেখানে জামা পাওয়া যাবে সেখান থেকে জামা কিনে নিয়ে চলে এলাম। আমার বাবা বাজারের মধ্যে ঘুরে বেড়ায় এবং বাজারে ঘুরতে ঘুরতে মনে করে সমস্ত জিনিসই অত্যন্ত প্রয়োজনীয়। একটা জিনিস কিনতে গেছিল, এক থলি জিনিস নিয়ে ফিরল অহেতুক কিছু টাকা পয়সা খরচ করে। তো যদি তুমি এরকম স্পেসিফিক না হও, মানে এই হাইপোথিসিসটা ক্রিয়েট করার উদ্দেশ্যটাই হচ্ছে এরকম যে আমি আমার রিসার্চের কাজের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে বেড়াবো না। এই যে আমার বাবা যেটা করেন সেটা ছড়িয়ে ছিটিয়ে বেড়ান, ঠিক। এই ছড়িয়ে ছিটিয়ে বেড়াবো না, আমার কাজটা হবে একমুখী। আমার একটা নির্দিষ্ট গন্তব্য রয়েছে, আমি সেই গন্তব্যটাকে চিনিয়ে দিলাম হাইপোথিসিসের মাধ্যমে, ঠিক আছে। এরপর আমাকে এখান থেকে এখান পর্যন্ত যেতে গেলে আমাকে ঠিক যা যা করা প্রয়োজন, এক্সাক্ট যা যা করা প্রয়োজন, কোট আনকোট আমি বলছি, আমি তাই করব, এর বাইরে আমি কিছু করব না, ঠিক। আচ্ছা, কারোর একটা মাইক অন আছে বোধহয়, মানে কেউ কি কিছু বলবে? মাইক অন হচ্ছে কৃষ্ণা সরকারের। কৃষ্ণা, যদি কিছু বলার না থাকে তুমি মাইকটাকে অফ করে দিতে পারো। হ্যাঁ, করছি। ভুল করে অন হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। তো হ্যাঁ, তো এখন আমার কথা হচ্ছে যে আমরা হাইপোথিসিসটাকে ক্রিয়েট করি এই জন্য যাতে আমার কাজটা একমুখী হয় এবং আমাকে এদিক ওদিক তাকাতে না হয়। হাইপোথিসিস ক্রিয়েট হয়ে গেল, এরপর আমি একটা রিসার্চ ডিজাইন তৈরি করব, যে ডিজাইনের ভিত্তিতে আমি আমার গোটা গবেষণার কাজটা করব। মানে ডিজাইনটা, হাইপোথিসিস এবং ডিজাইনের মধ্যে তফাৎই যে হাইপোথিসিস হচ্ছে তোমাকে এখান থেকে আমি বললাম যে এটা তোমার গন্তব্য এবং এখান থেকে তুমি যাত্রা শুরু করেছো, ঠিক আছে। এবার এখান থেকে এখান পর্যন্ত যাওয়ার জন্য বহু রকমের ট্রান্সপোর্ট হতে পারে, বাস হতে পারে, টোটো হতে পারে, জলজাহাজ হতে পারে,
এরোপ্লেন হতে পারে, ধরো অনেক রকমের ব্যবস্থা আছে। এবার তুমি স্পেসিফাই করলে যে তুমি কোন যানবাহনে যাবে, ঠিক আছে, তুমি ঠিক কটার সময় সেই বাহনে চাপবে বা কটার সময় তুমি ধরবে, সেটা তুমি কটার সময় বাজারে পৌঁছাবে, তারপরে তুমি কোথায় যাবে, তারপরে তুমি তারপরে তুমি কোন দোকানে যাবে, তুমি কি কিনবে, এই যে একটা প্রাথমিক ছক করে নাও, এই ছকবাজিটির নাম হচ্ছে রিসার্চ ডিজাইন। ঠিক আছে, এইটি হচ্ছে রিসার্চের ব্লুপ্রিন্ট। এরপর তুমি যেটা করবে যে ডেসক্রাইব পপুলেশন। পপুলেশন ডেসক্রাইব কিভাবে করে? পপুলেশন ডেসক্রাইব করে যে ওই যে বললাম যে বাজারে সব জিনিসই তোমার প্রয়োজন হতে পারে বাড়িতে, মানে প্রয়োজন পড়বে বলেই তো কোম্পানি ওটাকে তৈরি করেছে, মানে কোনো ফ্যাক্টরিতে ওটা তৈরি হয়েছে, কারোর না কারোর প্রয়োজন পড়বে, তোমার না প্রয়োজন পড়তে পারে। কিন্তু ইমিডিয়েট তোমার যদি কোনো প্ল্যানিং না থাকে, তুমি কি করবে, তোমার সমস্তগুলোই অত্যন্ত প্রয়োজনীয় মনে হয় সবগুলোই আমি কিনে ফেলি, এটাও আমার বাড়িতে কাজে লাগবে, ওটাও আমার বাড়িতে কাজে লাগবে, এটা তোমার মাথার মধ্যে চলতে পারে, তাই না? তো তা যাতে না চলে, আমরা এই জন্য কি করছি যে প্রথমেই সিলেক্ট করে নিচ্ছি যে আমার কিনবার বিষয় কোনগুলো হবে, আমি কোনগুলোর উপর দিয়ে আমি একটা জামা কিনবো, আমি একটা মগ কিনবো, একটা বালতি কিনবো, এইভাবে আমি স্পেসিফাই করে নিচ্ছি। গোটা বাজারটা আমার এখানে কি হলো, তাহলে এই যে গোটা বাজারে যত জিনিসপত্র পাওয়া যায় সেটা হচ্ছে তোমার পপুলেশন, আমি এটার নাম দিচ্ছি পপুলেশন। ঠিক, আমি এই যে স্পেসিফাই করলাম, একটু ছোট করে গলাটা বানাই, আমি স্পেসিফাই করলাম আমি একটা জামা কিনবো, একটা বালতি কিনবো, একটা মগ কিনবো, একটা হাতা কিনবো, একটা খুন্তি কিনবো, এইভাবে আমি স্পেসিফাই করে কয়েকটা জিনিসকে নির্দিষ্ট করলাম, এটা হচ্ছে আমার স্যাম্পল। ঠিক আছে, এটা হচ্ছে পপুলেশন, এটা হচ্ছে স্যাম্পল। বেশ, এই প্রক্রিয়াটাকে বলা হয় স্যাম্পলিং। ঠিক আছে, বেশ, এরপর আসছে আমাদের ডেটা কালেকশন। ডেটা কালেকশন, আমাদের যে স্যাম্পলটা ঠিক হলো, যে কোনো গবেষণায় ধরো একটা স্যাম্পল ঠিক হলো, এই স্যাম্পলটাকে আমি ইন্টারভিউ করতে পারি, আমি অবজারভেশন করতে পারি, মানে চুপচাপ বসে বসে দেখলাম, ঠিক আছে, এইভাবে কিছু ডেটা পেলাম, মানে মোট কথা আমি কোনো না কোনো প্রক্রিয়ায় সেখান থেকে ডেটা সংগ্রহ করতে চেষ্টা করব না, ডেটা সংগ্রহ করব। সিম্পল। কতক্ষণ সেই প্রক্রিয়াটা চলবে? যতক্ষণ না ডেটা স্যাচুরেশন হচ্ছে। ডেটা স্যাচুরেশন কি? ডেটা স্যাচুরেশন কি তোমরা প্রত্যেকে জানো? ডেটা স্যাচুরেশন হচ্ছে এমন একটা লেভেল যেটার পরে গেলে সেই ডেটা আগে যা যা পেয়েছে সেটাই বারবার রিপিট করা শুরু করবে। একদম এক্স্যাক্টলি তাই। তো এবার বিষয় হচ্ছে এরকম যে ধরো তোমরা দুধ বাড়িতে গরম করেছো, তো নিশ্চয়ই গরম করেছো, যারা সংসারী মানুষ তারা তো অবশ্যই করেছো, আর যারা সংসারী না তারাও হয়তো মায়ের ভয়ে করেছো, তো এখন আমিও করেছি। দেখবে যে দুধটাকে তুমি ফোটাতে একটা পর্যায়ে দুধ কি হয়, দুধ ফুলে ওঠে পড়ে যায়, উথলে যায়। একটা সময় পর একটা নির্দিষ্ট তাপে যদি তুমি দুধটাকে রেখে দাও দীর্ঘক্ষণ, মানে তুমি কি করছো যে যখনই ওটা উথলাতে যাচ্ছে তুমি গ্যাসের ওভেনটাকে কম করে দিচ্ছ, আবার ওটা নেমে যাচ্ছে, আবার তুমি ওই হিটে করে দিচ্ছ, এইভাবে খানিকক্ষণ তুমি চালাবে। ঠিক আছে, এটা একসময় সহ্য হয়ে যাবে, ওই দুধটার হিটিং লেভেল অতদূর পর্যন্ত উঠে যাবে, মানে ওটা তখন উথলাবে না, তুমি দেখবে যে ওই হিটেও দুধ একদম স্থিরভাবে ফুটছে কিন্তু উথলাচ্ছে না। এইটা হচ্ছে দুধের স্যাচুরেশন লেভেল, মানে ওর হিট খাবার স্যাচুরেশন লেভেল। প্রথমে ওর হিটটা সহ্য হচ্ছিল না, এবার হিটটা সহ্য হয়ে গেছে। একই রকম ভাবে ধরো যদি তুমি একটা গ্রামে যাও, তুমি গ্রামে গিয়ে ডেটা সংগ্রহ করছো যে জল খাবারে গ্রামের মানুষ কি কি খায়, ঠিক? তো তুমি যদি এই ডেটাটা সংগ্রহ করো, দেখবে তুমি কিছুক্ষণ পর্যন্ত নতুন নতুন ডেটা পাচ্ছ। কেউ বললে আমি মাড় ভাত আলু ভাতে খেয়ে নিই, ঠিক আছে, কেউ বললো আমি ছাতু দিয়ে মুড়ি মেখে খেয়ে নিই, কেউ বললো আমি শুধু ছাতু গুলে খেয়ে নিই, কেউ বললো যে আমি পিৎজা খাই। মানে একটা সময় পর্যন্ত তুমি নতুন নতুন খাবারের নাম পাবে, 50 জন 100 জন
এরপর থেকে দেখবে ওই ডেটাগুলোই ঘুরে ফিরে আসছে। এই যে পয়েন্টটা যেখান থেকে ডেটা নতুন করে ঘুরে ফিরে আসে সেটাকে আমরা কি বলছি? ডেটা স্যাচুরেশন পয়েন্ট। এইগুলোর নোট নিয়ে নিও, হ্যাঁ? মানে এরপর আমাদের এখানে পড়ো অথবা না পড়ো, যারা বাইরে রয়েছে এখানে পড়ো অথবা না পড়ো, এগুলোকে নোট নিয়ে নিও। তো এইটাকে বলা হচ্ছে ডেটা স্যাচুরেশন পয়েন্ট। আমার ডেটা কালেকশনটা ততক্ষণ পর্যন্ত চালাবো যতক্ষণ পর্যন্ত ডেটা স্যাচুরেশন পয়েন্টে না আসছে, যতক্ষণ আমার ডেটা ঘোরা শুরু না করছে। বেশ, হয়ে গেল। এরপর আমি ডেটা পেয়ে গেলাম, এরপর ডেটা অ্যানালিসিস করব। ডেটা অ্যানালিসিস করার পর এই ডেটা অ্যানালিসিস করবার পরই আমার একটা জায়গায় প্রমাণিত হয়ে যাবে যে আমি যে হাইপোথিসিস নিয়ে কাজটা শুরু করেছিলাম সেটা ঠিক নাকি সেটা ভুল। ঠিক আছে, মানে এই হাইপোথিসিস ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে। তার মানে হাইপোথিসিস টেস্টিং এর কাজটা, মানে হাইপোথিসিসটা তোমার ক্রিয়েট হচ্ছে রিসার্চের তৃতীয় ধাপে, কিন্তু তোমার এইটা সম্পন্ন হচ্ছে, এইটা টেস্টিং হচ্ছে ডেটা অ্যানালিসিসের পর। ঠিক আছে, মাঝখানে যদি আমরা একটা পয়েন্ট করি তাহলে বলা যেতে পারে ডেটা অ্যানালিসিস হয়ে গেল। এরপর এই ডেটা অ্যানালিসিসের ভিত্তিতে অ্যানালাইজ ডেটা দিয়ে তুমি এই হাইপোথিসিসটাকে যাচাই করবে। যাচাই করা তোমার হয়ে গেল, এরপর তুমি একটা থিসিস লিখবে। ঠিক, থিসিসে তুমি আবার একটা প্রবলেম গুঁজে দেবে এবং পরবর্তীকালে গবেষক আবার একটা প্রবলেম খুঁজে পাবে, আবার এই প্রক্রিয়া চলবে। এই কারণে এটাকে বলা হয় একটা সাইকেলিক্যাল প্রক্রিয়া। ঠিক, কারোর কোনো সমস্যা? এই পর্যন্ত কারোর কোনো সমস্যা? দাদা বলো বলো, কেউ দাদা বললে বলো। হ্যাঁ দাদা, হুম, বলছিলাম এটা কি সোশ্যাল সায়েন্স বা পিওর সায়েন্সের ক্ষেত্রে এই টোটাল স্ট্রাকচারটাই মেনটেন করবে দেখো নাকি ভিন্ন যেখানে হয়ে যাবে? না, ভিন্ন কোথাও হবে না, ফরম্যাটটা বদলে যাবে। ঠিক আছে, তোমার ডেটা কোথাও হচ্ছে যে নিউমেরিক্যাল ডেটা পাবে, কোন ক্ষেত্র বিশেষে তুমি ডেটা নিউমেরিক্যাল পাবে না, কিন্তু তোমার সেই ডেটার অ্যানালিসিস সেরকম ভাবে হবে। মানে তোমার যদি ধরো ক্ষেত্র বিশেষ সোশ্যাল সায়েন্সে, মানে তুমি সেখানে সাহিত্যকেও ইনক্লুড করে নিচ্ছ, হিউম্যানিটিজও ইনক্লুড হয়ে যাচ্ছে। এবার সাহিত্য যদি ইনক্লুড হয়, হয়তো এর সমস্ত ধাপ তোমার কাজে লাগছে না, কিন্তু আবার পক্ষান্তরে সমস্ত ধাপই কাজে লাগছে অন্য উপায়ে। ঠিক আছে, এটা মূলত সায়েন্টিফিক রিসার্চের একটা স্টেপ আমরা বুঝলাম। এরপর তুমি ধরো ডেটা কালেকশনে তোমার যদি একটা সায়েন্টিফিক রিসার্চ, ম্যাথমেটিক্যাল রিসার্চ কিছু হয়ে থাকে, তুমি ম্যাথমেটিক্যাল ডেটা কালেক্ট করবে, তুমি নাম্বার কালেক্ট করতে পারো। তুমি যদি সাহিত্যের গবেষণা করো তাহলে অবশ্যই তোমার হাইপোথিসিসকে সম্পাদন করবার জন্য বা তোমার হাইপোথিসিসকে রাখবার জন্য তুমি তো সেটাকে সাপোর্ট করবার জন্য ডেটা নিয়ে আসবে, তাই না? সেই ডেটাটা হতে পারে কোনো সাহিত্যিকের রচনা থেকে 4টে লাইন তুমি কোট করছো, তুমি সাপোর্ট দিচ্ছ। ডেটা কালেকশন, ডেটা অ্যানালিসিসের প্রয়োজন কেন হয়? তোমার এই হাইপোথিসিসকে সাপোর্ট দেওয়ার জন্য। তুমি এটা বলতে চাইছো যে আমি, দেখুন, আমি যে গবেষণাটা শুরু করেছিলাম, যে ভেবে শুরু করেছিলাম সেটা ঠিক, এটা দেখানোর জন্য তুমি, হ্যাঁ, সেখানে তুমি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন হয়তো করছো না, কিন্তু ডেটা কালেকশন ঠিকই করছো, সেই ডেটাকে ঝাড়াই বাছাই অবশ্যই করছো। বোঝা গেছে? হ্যাঁ দাদা, ঠিক আছে। বেশ, আচ্ছা, ক্লাস কি খুব বোর লাগছে? না স্যার, খুব ভালো লাগছে। বাহ, বেশ, ঠিক আছে, চলো। এবার হচ্ছে যে আমরা এটাকে বুঝলাম, আমরা একটা সিম্পল উদাহরণ নিয়ে গোটাটাকে বুঝে নিই। সিম্পল উদাহরণ একটা নিয়ে নেব। ঠিক আছে, ধরা যাক যে আমার গবেষণার বিষয় হচ্ছে যে প্রজেক্ট বেসড লার্নিং ট্র্যাডিশনাল মেথড অফ লার্নিং থেকে বেটার পারফর্ম করে ক্লাসে, বা ছাত্রছাত্রীর এঙ্গেজমেন্টের ক্ষেত্রে হোক, ছাত্রছাত্রীর শিক্ষার ক্ষেত্রে হোক, সেটা বেশি এফেক্টিভ। ঠিক, এইটা হচ্ছে তোমার প্রবলেম, তুমি এটাকে প্রবলেম বলে ঠিক করলে।
তো তুমি প্রবলেমটাকে সাজাবে কিভাবে, প্রবলেমটাকে তুমি দেখাবে কিভাবে, এটা তো আমি বলে দিলাম কথার কথা। তুমি প্রবলেমটাকে কোয়েশ্চেন আকারে এইভাবে একটা ফর্ম করতে পারো যে একটি প্রজেক্ট বেসড লার্নিং মেথড কিভাবে ট্র্যাডিশনাল মেথড থেকে এফেক্টিভ কাজ করে। ঠিক, এইটা তোমার প্রশ্ন হয়ে গেল। এরপর তুমি লিটারেচার রিভিউ যখন করছো তখন এই যে প্রজেক্ট বেসড লার্নিং নিয়ে যত গবেষণা হয়েছে সেগুলো তুমি পড়ে ফেলবে। আর কি পড়তে পারো, আর পড়তে পারো যে কিভাবে ছাত্রছাত্রী ভালো শেখে, অর্থাৎ এফেক্টিভ কি বলি, কি এফেক্টিং ফ্যাক্টর কাজ করে একটা ছাত্রছাত্রীর শেখার ক্ষেত্রে, এই বিষয়ে যত গবেষণা আছে তুমি সেগুলোকে পড়ে ফেলতে পারো। বেশ, মানে মোট কথা এই যে আশেপাশের এইটা এবং এর আশেপাশের যত কাজ হচ্ছে, একটা ছাত্র কিভাবে শেখে, তার প্রসেস কি হয় ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে তুমি বিস্তারিত পড়ে ফেললে। এখানে তুমি কিছু ভ্যারিয়েবল নির্ধারণ করলে, যেমন ধরা যাক যে ছাত্রছাত্রী, এটা তোমার একটা ভ্যারিয়েবল। ঠিক, আচ্ছা, এরপর হচ্ছে যে তোমার পড়ানোর মেথড শুধু প্রজেক্ট বেসড লার্নিং তো নয়, তুমি একটা প্রেজেন্টেশনও দেবে, সেই প্রেজেন্টেশন কিভাবে দেবে তার একটা ব্যাপার রয়েছে। তো এই যে তুমি নিজে একটা ভেরিয়েবল হয়ে গেলে, তুমি টিচার, তুমি নিজে একটা ভেরিয়েবল, তোমার পড়ানোর মেথড একটা ভেরিয়েবল। ঠিক আছে, এর মাঝখানে যদি কোনো ডিস্টারবেন্স ইত্যাদি থাকে ক্লাসের মধ্যে, সেইগুলো এক একটা ভেরিয়েবল। এবার প্রজেক্ট বেসড লার্নিং থেকে তুমি কিভাবে দাঁড় করাচ্ছ ক্লাসে, কি ধরনের প্রজেক্ট নিয়ে আসছো, তুমি ক্লাসকে কতটা ইন্টারাক্টিভ করবে এবং সেই ইন্টারাক্টিভ করবার জন্য কি ধরনের ডিভাইস তুমি ব্যবহার করবে ক্লাসের মধ্যে, এইগুলো প্রত্যেকটা এক একটা ভ্যারিয়েবল হয়ে গেল। ঠিক আছে, বেশ, এরপর ধরো যে পোটেনশিয়াল রিস্কের কথা। পোটেনশিয়াল রিস্ক কিরকম হতে পারে একটা পড়াশোনার মধ্যে? ধরো তুমি এই যে গবেষণাটা, এই গবেষণাটার জন্য তোমাকে দুটো গ্রুপ করতে হবে। এইটাকে তোমাকে প্রমাণ করতে গেলে যে ট্র্যাডিশনাল মেথডের থেকে নিউ জেন মেথড বা প্রজেক্ট বেসড মেথড বেশি বেটার, বেশি ভালো কাজ করে, এটাকে প্রমাণ করতে গেলে তোমাকে দুটো গ্রুপকে নিতে হবে। একটাকে তুমি ট্র্যাডিশনাল মেথডে পড়াবে, একটাকে তুমি প্রজেক্ট বেসড লার্নিং এ পড়াবে। এরপর তুমি দেখবে যে দুজনের মধ্যে কে বেটার পারফর্ম করছে। একটা পরীক্ষা নেবে, সেখানে দেখবে যে কে বেটার পারফর্ম করছে বা কোন দলটা বেটার পারফর্ম করছে। এবার তুমি ধরো সে এরকম একটা ব্যাপার ঘটলো, তুমি একটা স্যাম্পল তৈরি করলে। ঠিক আছে, স্যাম্পল মানে তুমি একটা বা 100টা, মানে মোট কথা 100টা ছেলে মেয়েকে চুজ করলে, যাদের মধ্যে তুমি 50 জনকে পাঠালে ট্র্যাডিশনালের দিকে, 50 জনকে তুমি পাঠালে প্রজেক্ট বেসডের দিকে। ঠিক আছে, এবার যাদেরকে তুমি প্রজেক্ট বেসড লার্নিং এর দিকে পাঠালে, এক একটা কি বলবো, মানে বেছে বেছে ঈশ্বর তৈরি করেছে, ভালো নয় খারাপ। ঠিক আছে, মানে বেছে বেছে ঈশ্বর এরকম খারাপ স্টুডেন্ট কিছু তৈরি করেছে। থাকে তো কিছু, মানে তুমি যাই করে নাও না কেন আমি বুঝবো না, তাই মানে পড়বোই না তো বুঝবো কি, তাই ছেলে। ঠিক আছে, তাই এই 50টা ছেলে মেয়ের উপর তুমি প্রজেক্ট বেসড লার্নিং দিলে, আব কিয়া। এরপর যখন তুমি শেষে একটা পরীক্ষায় দুই দলকে বস করাবে, তখন স্বাভাবিকভাবে প্রজেক্ট বেসড লার্নিং যারা করেছে তারা খারাপ পারফর্ম করবে, তাতে তুমি যতই ভালো করে সেটাকে তাদেরকে পড়ানোর চেষ্টা করো না কেন। অন্যদিকে যদি এমন ঘটনা ঘটে যে 50 জনকে তুমি ট্র্যাডিশনাল মেথডের দিকে পাঠিয়েছো, তারা সেরা পড়াশোনায়, ঠিক, তারা পড়াশোনায় সেরা, ফলে তাদেরকে যে মেথডেই পড়াও না কেন এদের থেকে বেটার পারফর্ম করে বেরিয়ে যাচ্ছে। ফলে এটা একটা রিস্ক। তো তোমার গবেষণার ক্ষেত্রে এটা রিস্ক নয়, এটা একটা স্বাভাবিক রিস্ক। ফলে তোমাকে এইগুলোকে চিন্তা ভাবনা করতে হবে যে আমি কিভাবে নির্ধারণ করবো আমি স্যাম্পেলটাকে। তোমাকে এইগুলোকে আগে ঠিক করে ফেলতে হবে কি কি পোটেনশিয়াল রিস্ক থাকে। বেশ, এটা হয়ে গেল 2 নাম্বার ধাপে। 3 নাম্বার ধাপে তুমি একটা হাইপোথিসিস ক্রিয়েট করছো। হাইপোথিসিসটা তোমার এই যে প্রজেক্ট বেসড লার্নিং অনেক গুণে বেটার পারফর্ম করে ট্র্যাডিশনাল মেথড থেকে। ঠিক, এইটা হচ্ছে তোমার হাইপোথিসিস। এই হাইপোথিসিস কিভাবে কাজ করে তার প্রক্রিয়া হাইপোথিসিস যখন বোঝাবো তখন বোঝাবো।
ঠিক আছে, আপাতত এইটা হচ্ছে আমাদের হাইপোথিসিস। বেশ, এরপর হচ্ছে যে তুমি একটা রিসার্চ ডিজাইন তৈরি করলে। রিসার্চ ডিজাইনের মধ্যে আমি যেটা বললাম এক্ষুনি, যে তুমি দুটো দল তৈরি করবে ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, যে দুটো দলের মধ্যে একটাকে তুমি প্রজেক্ট বেসড লার্নিং এ পড়াবে, একটাকে তুমি ট্র্যাডিশনাল মেথডে পড়াবে, এইভাবে তুমি একটা রিসার্চ ডিজাইন তৈরি করলে। এরপর তুমি তাদের উপর পারফর্ম করলে, তাদেরকে দিয়ে পরীক্ষা দেওয়ালে, ডেটা কালেক্ট করলে, অর্থাৎ কে ভালো করছে কে খারাপ করছে এইভাবে তুমি মানে কে কত নাম্বার পেলো ইত্যাদি করে তুমি ডেটা কালেক্ট করলে। সেই ডেটাকে অ্যানালিসিস করলে, অ্যানালিসিস করে যদি দেখতে পেলে যে প্রজেক্ট বেসড লার্নিং বেটার করছে, তাহলে তোমার হাইপোথিসিস দাঁড়িয়ে গেল। আর যদি দেখলে যে একদমই বেটার পারফর্ম করছে না, তাহলে তোমার হাইপোথিসিস নাও দাঁড়াতে পারে। এবার যা তোমার রেজাল্টে আসছে তুমি তাই দিয়ে থিসিস করে দিয়ে বেরিয়ে গেলে। এইটা হচ্ছে তোমার গোটা গবেষণার প্রক্রিয়া। এখন এটা তো আমাদের গবেষণার প্রক্রিয়া, এখানে আমাদেরকে পড়তে কি কি হয়। এবার আসে সিলেবাস, আমাদের রিসার্চের যে সিলেবাস সেখানে কি কি পড়তে হবে আমাদেরকে। প্রথম কথা হচ্ছে যে রিসার্চ যখন পড়ছি, মানে ধরা যাক যে গৌরাঙ্গ মাঝিকে তুমি যখন দেখছো প্রথম, আচ্ছা যদি এরকম কারোর হয়ে থাকে যে দেখতে টেকতে পাচ্ছ না, তোমরা একটু ফোনগুলোকে রোটেট করে নিও, হ্যাঁ, দেখতে পাবে, অসুবিধা হবে না। আচ্ছা, এবার আসে যে ধরা যাক যে গৌরাঙ্গ মাঝির ইন্ট্রোডাকশন কি হতে পারে। লোকটার নাম গৌরাঙ্গ মাঝি, লোকটা দুবার জিআরএফ পেয়েছে, লোকটা কাজ করে হচ্ছে পড়াই এবং গবেষণা করে। এইগুলো হচ্ছে একটা মানুষের বলো, একটা কারুর বলো, এইভাবে আমরা একটা ইন্ট্রোডাকশন দিই। এবার এটা দিয়ে কখনো প্রমাণ হয় না যে এই লোকটা পড়ায় তো কেমন পড়ায়, এই লোকটা গবেষক তো কেমন গবেষক। এগুলো তো একটা মানুষের ভেতরের অংশ। এই যে বাইরের ছবিটা, ইন্ট্রোডাকশনের পার্টে আমাদেরকে যা যা পড়তে হবে, এটা রিসার্চের বাইরের ছবি। একটা রিসার্চ কেমন হবে, রিসার্চের উদ্দেশ্য কি, রিসার্চের চরিত্র কেমন ইত্যাদি বিষয়টা আমাদের ইন্ট্রোডাকশন পার্টে চলে যায়। এরপর আমরা এলাম কি, যে এখানে লিটারেচার রিভিউ তো আলাদা করে পড়বার কিছু নেই, এটা সাবজেক্ট স্পেসিফিক। তুমি যদি রবীন্দ্র সাহিত্য নিয়ে কাজ করছো, তাহলে তোমার রবীন্দ্রনাথ স্পেসিফিক তোমার পড়াশোনা হবে, স্বাভাবিক একটা বিষয়। ফলে এখানে তো আলাদা করে পড়ানোর নেই। কিন্তু এই যে বললাম যে ভ্যারিয়েবল খুঁজতে হবে, অতএব এদিকে আমাদেরকে বুঝতে হবে যে ভ্যারিয়েবল কত ধরনের হয়। ঠিক আছে, তো ভ্যারিয়েবল হয় মূলত এইখানে যেগুলো লেখা আছে, এই কত ধরনের হয়। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়, কন্ট্রোল ভেরিয়েবল হয়, এক্সটেনিউয়াস ভেরিয়েবল হয়, ইন্টারভেনিং ভেরিয়েবল হয়, কনফাউন্ডিং ভেরিয়েবল হয়। আর কিছু আমার কি বাদ চলে গেল? না, বাদ যায়নি। বেশ, তো এই 6 প্রকার ভেরিয়েবল মূলত হয়। এরপরও প্রচুর ভেরিয়েবল, নতুন নতুন ভেরিয়েবল এনটিএ তৈরি করে, মানে নেটের প্রশ্নে মাঝে মাঝে তৈরি করে। এমন নয় যে ওগুলো এক্সিস্ট করে না, এক্সিস্ট করে। এইগুলোরই হয়তো অন্য নাম দিয়ে প্রশ্নটা করে দিল। তোমার মনে হবে যে কি এটা কি আকাশ থেকে পেড়ে আনা কি একটা ভেরিয়েবল চলে এসছে। আকাশ থেকে কোনোটাই পারে নয়। মূলত দেখো, এর বাইরে কোনোটাই নয়, এর বাইরে কোনোটাই নয়। এইগুলোর নাম অনেক ক্ষেত্রে চেঞ্জ করে দেওয়া হয়, এগুলো আমরা যখন পড়বো তখন বুঝে ফেলবো। এরপর হচ্ছে যে তুমি দেখো হাইপোথিসিস পাচ্ছি, তো এই হাইপোথিসিস এবং হাইপোথিসিস টেস্টিং এখানে আমাদের একটা পড়বার বিষয় আছে, যেটা কই গেল, হ্যাঁ এখানে আমাদেরকে পড়তে হয়। এখানে হাইপোথিসিস কি ইত্যাদি এবং হাইপোথিসিস টেস্টিং এর পদ্ধতি, এইটা আমাদেরকে পড়তে হয়। এই বিষয়ে আমি একটু পরে আসছি, ঠিক আছে, এইটাকে নিয়ে আর একটু কথা বলতে হবে, সেখানে আমি পরে আসছি। এরপর হচ্ছে দেখো যে রিসার্চ ডিজাইন তুমি তৈরি করছো, এখানেও আমাদের আহামরি কিছু আলাদা করে পড়বার নেই। তুমি রিসার্চ ডিজাইনে বাস, রিসার্চ ডিজাইন হচ্ছে রিসার্চের ব্লুপ্রিন্ট, এইটুকু জানলেই আমাদের কাজ হয়ে যায়। এবার আসি যে তুমি যখন ডেসক্রাইব পপুলেশন করছো, তখন তোমাকে আমি বললাম যে এই প্রক্রিয়াটার নাম হচ্ছে স্যাম্পলিং। স্যাম্পলিং দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং, একটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। ঠিক, তো প্রবাবিলিটি স্যাম্পলিং কেস কি, কেসটা হচ্ছে যে আমি বললামই একটা সাধারণ ধারণা, আরো একটু সাধারণতর করে দিচ্ছি
ডাক্তার আমাদেরকে ব্লাড টেস্ট দেয় তো, মানে দেন তো। এরপর যিনি প্যাথোলজিস্ট আসেন ব্লাড নিতে, রক্ত শুষে নেন আমাদের শরীর থেকে সিরিঞ্জের মাধ্যমে। তো সেই রক্ত শুষে নেন মানে এই কি যে ডাক্তার ব্লাড টেস্ট করেছে, অতএব গলাটা কেটে উল্টো করে একটা বালতিতে ভরে, হ্যাঁ, মানে এক বালতি রক্ত নিয়ে যাচ্ছে টেস্ট করতে, তা তো করে না। করে কি, করে হচ্ছে একটা সিরিঞ্জে করে 30 ml 10 ml 20 ml মানে একটা ছোট অংশ আমার শরীর থেকে বার করে নিল, এটার উপর টেস্ট করবে। প্রক্রিয়াটা বোঝো, আমার শরীরের রক্ত হচ্ছে এইটা, এখান থেকে নিলে এইটুকু, ঠিক এইটুকুটার উপরে কি করবে, এইটুকুটার উপরে টেস্ট চালাবে, টেস্ট এইটুকুটাকে টেস্ট করবে। এখানে যে রেজাল্ট পাবে, এখানে যে রেজাল্ট পাবে এই রেজাল্টটাকে ও জেনারেলাইজ করে দেবে এই পপুলেশনটার উপরে। যদি এটা টেস্ট করে ও বোঝে যে গৌরাঙ্গ মাঝির হেভি সুগার, সঙ্গে সঙ্গে লিখে দেবে যে রক্তে এত সুগার আছে গৌরাঙ্গ মাঝি, এবং সেটা দেখে ডাক্তার আমার মানে চিনি খাওয়া, আলু খাওয়া ইত্যাদি যা যা খাওয়া বন্ধ করে দেবে, ঠিক। তো আমি তখন ডাক্তারবাবুকে এটা বলবো না যে কই আমার তো গোটা শরীরের রক্ত টেস্ট করেনি, ওইটুকুর মধ্যে টেস্ট করেছে, ওইটুকুর মধ্যে চিনি আছে, আমার গোটা শরীরে চিনি আছে কিনা বুঝলো কি করে? এইটাকেই বলা হয় রিসার্চের কি, এক্সটার্নাল ভ্যালিডিটি। ভ্যালিডিটি মানে বৈধতা। তো এক্সটার্নাল ভ্যালিডিটি, যার মূল কাজই হচ্ছে কোনো কিছুকে মানে কোনো একটা ছোট অংশের উপর গবেষণা করে সেটাকে বড় অংশে জেনারেলাইজ করার ক্ষমতা, ঠিক আছে। তুমি যখন তখন যাটা করে দিতে পারো না, এটা করবার পিছনে অনেক কারণ আছে, তাই এটা করা হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো স্যাম্পলিং এর কাজটা এরকম। এবার স্যাম্পলিং দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রবাবিলিটি, একটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। প্রবাবিলিটি স্যাম্পলিং কি? প্রবাবিলিটি স্যাম্পলিং হচ্ছে এরকম একটা ধারণা যে এইখানে যারা যারা আছে, ধরা যাক যে এখানে 100টা লোক দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এই পপুলেশন বড় অংশ, স্যাম্পল ছোট অংশ, মনে রাখবে পপুলেশন বড়টা। তো এই পপুলেশন থেকে তুমি স্যাম্পল ক্রিয়েট করছো, স্যাম্পল এটা, ঠিক আছে। যাক, বড় হয়ে গেল গোলটা। তো এইটা হচ্ছে স্যাম্পল, ঠিক আছে। তো পপুলেশন থেকে স্যাম্পল করছে, এখানে 100 জন আছে, 100 জনের মধ্যে প্রত্যেকের মাথায় সমান প্রবাবিলিটি থাকবে স্যাম্পল হিসেবে সিলেক্ট হবার। এখানে হতে পারে যে এটাকে কিভাবে করা যেতে পারে, ধরে নাও যে ডিয়ার বাম্পার লটারির মতো একটা লটারি সিস্টেম হলো, যে লটারিতে যে জিতবে সকলকেই লটারি দেওয়া হবে, লটারিতে মানে এবার লটারিতে আসা নাম্বার মানে মোট কথা যার নাম্বার আসবে সে ওখানে চলে যাবে, এরকম একটা পদ্ধতি হতে পারে, বা আরো কিছু পদ্ধতি হতে পারে। প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যেও আমরা 4টে রকম পদ্ধতি দেখব, যে পদ্ধতির মাধ্যমে আমরা প্রবাবিলিটি স্যাম্পলিং ক্রিয়েট করতে পারি। অন্যদিকে নন প্রবাবিলিটি বলে একটা স্যাম্পলিং আছে। নন প্রবাবিলিটির ঠিক উল্টো পিঠ। কিরকম উল্টো পিঠটা? কিরকম উল্টো পিঠটা এই যে এখানে না তুমি টপাটপ ধরে নেবে, মানে টপাটপ ধরে নেবে অর্থে তোমার পছন্দ মতো লোককে তুমি স্যাম্পল হিসেবে চুজ করবে, বা তোমার হাতের কাছে যে এলো তুমি তাকে ধরে নিলে। ধরো গবেষণাটা যদি এরকম হয়, মানে তোমার একটা গবেষণা আছে যেখানে একটা সিঙ্গার লাগবে, মানে যিনি গায়ক। এবার এটার কোনো মাপকাঠি নেই, মানে এরকম কোনো মাপকাঠি নেই তাকে অল ইন্ডিয়া রেডিওর গায়ক হতে হবে, সেখানে গ্রেড এ শিল্পী হতে হবে, বা তাকে শ্রেয়া ঘোষালের মতো বিখ্যাত হতে হবে, এরকম কোনো ম্যান্ডেটরি ব্যাপার নেই, একজন গায়ক হলেই হবে। তো তুমি এক্ষেত্রে কি করবে? শ্রেয়া ঘোষালকে ধরে আনবে? মানে বাজেটে কুলিয়ে উঠতে পারবে কি? আমার তো মনে হয় না। মানে গোটা পিএইচডি মানে যদি জিআরএফও পেয়ে থাকো, হ্যাঁ, তো 5 বছর ধরে তুমি যা জমা করবে তার থেকে 5,000 টাকাও বাঁচবে বলে মনে হয় না শ্রেয়া ঘোষালকে আনলে।
এখন করতে হবে যেটা, যে তোমাকে তো কোনো মানদণ্ড দেয়নি যে তোমাকে এরকমই গায়ক আনতে হবে, তুমি তোমার পাড়ার থেকে তুলে নাও না এরকম গায়ক যাকে চেনো তুমি, সিম্পলি যাকে মানে একটু তোমার এলাকায় একটু নাম আছে, মোটামুটি মাচায় টাচায় গিয়ে নাই ভদ্রলোক, তো তাকে ডেকে নাও, তোমার খরচটা কম হয়ে যাবে, যেহেতু ওখানে কোনো ম্যান্ডেটরি ব্যাপার নেই যে ওরকমই গায়ক হতে হবে, এরকম কোনো ব্যাপার নেই, গায়ক হতে হবে। তো মাচায় টাচায় গাই এরকম গায়ককেও তুমি ডেকে নিতে পারো, শ্রেয়া ঘোষাল জরুরি নয়। তো এই যে তুমি হাতের কাছে যাকে পেলে টুক করে টেনে নিয়ে চলে এলে, এইটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। এই নন প্রবাবিলিটি স্যাম্পলিং করবারও বেশ কিছু পদ্ধতি আছে, 4টে পদ্ধতি আছে, সেগুলো আমাদেরকে ডিটেলে পড়তে হবে। তাহলে কি হলো যে ভ্যারিয়েবলের আমাদেরকে এতগুলো পড়তে হলো, মেজারিং স্কেলের পরে আসছে। তো আমরা স্যাম্পলিং করে ফেললাম, ঠিক আছে, স্যাম্পলিং করে ফেলবার পর ডেটা কালেক্ট করলাম, ঠিক আছে। এই ডেটা কিরকম ভাবে, এই ডেটাকে আমি মাপবো কি দিয়ে? তুমি যেমন তোমার জ্বর হলে থার্মোমিটার দিয়ে মাপো, তুমি যেমন তোমার ওজন করতে হলে তুমি একটা যন্ত্র দিয়ে মাপো, সেরকমই রিসার্চের ক্ষেত্রে এই যে থার্মোমিটার বলো, তুমি ওজন দাড়ি বলো, যাই বলো না কেন, এই প্রত্যেকটা মেজারিং স্কেলকে একটা কি বলবো 4টে বিভাগে আনা হয়েছে, ঠিক আছে। তোমাদের এখান থেকে এবারেই প্রশ্ন এসেছিল, যদি মনে না থাকে আমি মনে করিয়ে দিচ্ছি, এই শেষ পরীক্ষাতেই প্রশ্ন এসেছিল, ঠিক। প্রশ্নটা ছিল এই ইন্টারভ্যাল স্কেল থেকে, এগুলোর মধ্যে কোনগুলো হচ্ছে ইন্টারভ্যাল স্কেল, এই জাতীয় প্রশ্নটা ছিল। এবং সেখানে অপশন ছিল যে 24 ঘন্টার ঘড়ি যদি হয়, মানে 24 ঘন্টার ঘড়ি মানে রিলের টাইম যেরকম চলে আর কি, 24 ঘন্টার ক্লক, তো 24 ঘন্টার ক্লক সিস্টেমের টাইম অর্ডিনাল ছিল না, ইন্টারভাল ছিল। আমার যতদূর মনে পড়ছে ইন্টারভাল ছিল। ইন্টারভাল ছিল। সেটাই বলছি, এত ভুল হবে না, এত ভুল আমার হবে না। এই এক অদ্ভুত অভ্যাস হয়ে গেছে বুঝলে, 3.5-4 বছর ধরে, মানে একবার কোথাও কোনো প্রশ্ন দেখে নিলে অ্যাটলিস্ট প্রশ্নের ধরনটা মনে থাকে কি ছিল, এক্সাক্ট কথাটা হয়তো মনে থাকে না। হ্যাঁ, হাইট ওয়েট এই সমস্ত ব্যাপারগুলো কতগুলো ছিল, এটা 24 ঘন্টার ক্লকের ব্যাপার ছিল, তো এই ব্যাপারগুলো দেওয়া ছিল, তো ইন্টারভ্যাল স্কেল থেকে প্রশ্ন ছিল। তো এখন কথা হচ্ছে যে এইগুলো কি, এই যে তুমি ডেটা কালেক্ট করছো তার পরিমাপ ইত্যাদি তোমাকে করতে হবে গবেষণার ক্ষেত্রে। তো এইতে 4টে এই ধরনের মেজারিং স্কেল পাওয়া যায়, আরেকটা স্কেল পাওয়া যায়। ধরা যাক যে তোমার গবেষণায় এরকম তো নাও হতে পারে যে সবসময় তো এই কোয়ান্টিফাইবল ডেটা পাবে, মানে 5 কেজি আলু, 10 কেজি আম, এইভাবে তো জরুরি নয় তুমি ডেটা পাবে। এমনও তো ডেটা পেতে পারো যে আমার আজকে গাটা ম্যাচ ম্যাচ করছে, আচ্ছা কিরকম ল্যাদ লাগছে, ভাল লাগছে না, দূর আপনি কেমন যে পড়ান, তো এই ধরনের ডেটাও তো পেতে পারো। তো এইগুলোকে মাপবার জন্য স্কেল থাকা উচিত। তো এই 4টে হচ্ছে মূলত কোয়ান্টিফাইবল ডেটাকে মাপবার বেশ। আরেকটা আমার এখানে লেখা হয়নি, যেটাকে আমরা বলি অ্যাটিটিউডনাল স্কেল, অ্যাটিটিউড বোঝবার জন্য স্কেল। এই যে এগুলো হচ্ছে অ্যাটিটিউড। আপনার ক্লাসটা যে ভালো লাগলো না, কেমন যে পড়ান আপনি, এই যে তোমাদের মনে এইগুলো চলছে, তো এইগুলোকে মাপবার জন্য স্কেল আছে, যেটার নাম হচ্ছে অ্যাটিটিউডনাল স্কেল, ঠিক আছে, নোট করে নিও। তো অ্যাটিটিউডনাল স্কেল, এই অ্যাটিটিউডনাল স্কেল আবার কয়েক ধরনের হয়, মোট কথা মানে মূলত 3টে ধরন হয়, আরো হয় কিন্তু আমাদেরকে 3টে ধরন পড়ে রাখতে হয়। এই 3টে ধরনের মধ্যে আমরা নাম পাবো লাইকার্ট স্কেল, লাইকার্ট স্কেল, আর আরেকটা নাম পাবো থার্স্টন স্কেল, গটম্যান স্কেল। আরে তোমরা ভয় পেও না,
অনন্যা ভালো স্টুডেন্ট এবং অনন্যা আগের ব্যাচে পড়ছিল, কালকে অনন্যার মা ফোন করে আরেকবার ভর্তি করে দিয়েছে। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে ও পটপট বলে দিচ্ছে, এরকম ভাববার কোনো কারণ নেই। হ্যাঁ, যে ও কত জানে আমরা কিচ্ছু জানি না, এরকম কোনো ব্যাপার নেই আমার ক্লাসে। ঠিক আছে, আরেকটা হচ্ছে গাটম্যান স্কেল। তো এই 3 ধরনের স্কেল আমরা পাবো অ্যাটিটিউডনাল স্কেলের ক্ষেত্রে। ঠিক আছে, বেশ। এখন কথা হচ্ছে যে এখন কথা হচ্ছে যে আমাদেরকে এই যে আমরা বুঝলাম যে স্কেল, তো স্কেল আমাদের হয়ে গেল 2 ধরনের স্কেল। একটা পাচ্ছি আমরা মেজারিং স্কেল, যেটা আমরা কোয়ান্টিফাইবল ডেটাকে মাপছি। আরেকটা আমরা পাচ্ছি কি পাচ্ছি আরেকটা আমরা পাচ্ছি হচ্ছে অ্যাটিটিউডনাল স্কেল। ঠিক আছে, এই দুটো ধরনের স্কেল হয়ে গেল। এরপর আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি অ্যাপ্রোচ আলাদা করে আমি একটা ধারণা দিয়ে দিলাম, এটাও একটা ধারণা, আমরা তো এক্ষুনি করে ফেললাম এটা। তো এটার মধ্যে আহামরি এরকম বুঝবার কিছু নেই। এরপর এটার একটু ডিটেলে যাওয়ার দরকার আছে। ঠিক আছে, ইন্ডাকটিভ আরোহমূলক, ডিডাকটিভ অবরোহমূলক, এ তো আমরা জানি, ছোট থেকে জানি। এবার হচ্ছে যে রিসার্চ মেথোডোলজি, মানে সব করবার পর হেঁটে ফেলে ছাত্রছাত্রী এখানে এসে। এতদূর পর্যন্ত ঠিক ছিল। এইটা একটা উপরি বার্ডেন আমাদের উপর চেপে যায়। কিরকম? এটা বার্ডেন তখন হয়ে যায় তুমি যখন কোথার থেকেও পড়ছো এবং তোমাকে পড়ানো হচ্ছে এইভাবে, ধরো এইরকম ভাবে পড়ানো হচ্ছে। তো রিসার্চ কত রকমের? রিসার্চ হচ্ছে অনেক রকমের। রিসার্চ হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ, কোয়ান্টিটেটিভ রিসার্চ, পার্টিসিপেন্ট ওরিয়েন্টেড রিসার্চ, ডেসক্রিপটিভ রিসার্চ, এইভাবে তোমাকে পড়িয়ে দিল। এইগুলো হচ্ছে রিসার্চের টাইপ। এরপর তুমি ঘেটে ঘ হয়ে যাবে যে কোনটা আসলে মেথোডোলজি আর কোনটা হচ্ছে মেথড। ঠিক, মেথোডোলজি কিডা? মেথোডোলজি কিডা বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে যে এই লজি শব্দটার অর্থ হচ্ছে বিদ্যা। মেথোডোলজি অর্থাৎ পদ্ধতিবিদ্যা। তো রিসার্চের পদ্ধতিবিদ্যা অর্থাৎ রিসার্চকে যত পদ্ধতিতে করা যেতে পারে, ঠিক আছে, রিসার্চকে যত পদ্ধতিতে করা যেতে পারে তার কালেকটিভ রূপ হচ্ছে, কালেকটিভ পড়াশোনা হচ্ছে মেথোডোলজি। ঠিক, মেথোডোলজি তাহলে একটা মেটা টার্ম, একটা ব্রডার টার্ম, একটা আমব্রেলা টার্ম। এই তিনটে টার্মই এনটিএর প্রশ্নে মাঝে মাঝে দেখা যায়। ব্রডার টার্ম, মেটা টার্ম, আমব্রেলা টার্ম। তো পড়তে পড়তে বুঝে যাবে এগুলো কি জিনিস। হ্যাঁ, তো একটা বড় মোট কথা সেগমেন্ট। এরপর মানে সেগমেন্টটা এটা হচ্ছে হেড। ঠিক, এরপর এটাকে দুটো মেথডে টোটাল ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে কোয়ালিটেটিভ, এখানে লেখাই আছে, একটা হচ্ছে কোয়ালিটেটিভ, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। এবার আমরা কোয়ালিটেটিভের দিকে খানাস্টেক টাইপ পাবো। এই কোয়ালিটেটিভ টাইপে যতগুলো রিসার্চ আমরা নাম পাবো প্রত্যেকের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য কমন থাকবে। মানে কতগুলো বৈশিষ্ট্য কমন থাকবে? কোন বৈশিষ্ট্যগুলো কমন থাকবে? যেগুলো কোয়ালিটেটিভ রিসার্চের সাধারণ ধর্ম। এরকম কিছু ধর্ম আছে যেগুলো কোয়ালিটেটিভ রিসার্চের সাধারণ ধর্ম, যে বৈশিষ্ট্যগুলো এরা প্রত্যেকে বহন করবে। অর্থাৎ এর আন্ডারে যদি 8খানা আমরা রিসার্চ টাইপ পাই, এর প্রত্যেকের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকবে, প্লাস তাদের নিজের একটা করে বৈশিষ্ট্য থাকবে। ঠিক আছে, অন্যদিকে কোয়ান্টিটেটিভ মেথডের নিজস্ব একটা ধর্ম আছে। এবার এর আন্ডারে আমি যতগুলো টাইপ পাবো, এই প্রত্যেকটা টাইপে এই কোয়ান্টিটেটিভ তার ধর্ম তো লাগছেই, সঙ্গে আরো কি লাগছে বলে দেখি। সঙ্গে যেটা লাগছে সেটা হচ্ছে যে এদের নিজস্ব একটা করে বৈশিষ্ট্য। এরপর হচ্ছে যে রিসার্চ, তো এইগুলো আমাদেরকে ডিটেলে পড়তে হবে। তো এটা যখন পড়তে হয় তখনই আমরা একটু ঘেটে ফেলি। চিন্তা নেই, ঘাটবো না, চেষ্টা করবো যাতে না ঘাটা যায়। বেশ, এবার হচ্ছে যে রিসার্চ মেথোডোলজি, এখানে চলে এলো টাইপস। ঠিক আছে, এরপর আমাদের এখানে স্টেপ অফ রিসার্চ
রয়েছে, এই কারণে রয়েছে আমি যখন আগের বার পড়িয়েছিলাম অন্যান্যরা বুঝবে যে আমি তখন একটা অন্য পদ্ধতিতে পড়াতাম। অন্য পদ্ধতিতে পড়াতাম মানে আমি প্রত্যেকবারই কিছু নতুন আনার চেষ্টা করি এবং দেখি কোনটা ইফেক্টিভ। তো আগে আমি যেটা পড়াতাম সেটা হচ্ছে এখান থেকে ধরে ধরে নিয়ে যেতাম এবং তারপরে গিয়ে রিসার্চ স্টেপে গিয়ে মিলতাম। এবার আমি ভাবলাম যে একটু টিচিং অ্যাপটিটিউডের পদ্ধতি ফলো করা যাক, মানে বড় ছবিটা আগে দেখিয়ে দিই, ছোট ছবিগুলো তারপর দেখাবো। তো স্টেপ অফ রিসার্চটা মোটামুটি আমরা এক্ষুনি পড়ে ফেললাম। এখানের কিছু খুঁটিনাটি বিষয় আছে, সেগুলো দেখে নেবো এখানে। এরপর আমাদের কাছে একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রিসার্চ ফিলোসফি। রিসার্চ ফিলোসফি কি? আচ্ছা, ছেলেপিলে কমে যাচ্ছে কেন? অত্যন্ত বোরিং পড়াচ্ছি। কি ক্লাস কি বললাম? না স্যার। না স্যার, ভালো লাগছে। আচ্ছা, বেশ 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 ঠিক আছে। হ্যাঁ, তো ফির আতে হ্যাঁ টম্পে। তো এবার দেখো যে আমরা কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ এই দুটো টাইপস আমরা পড়ে ফেললাম। হ্যাঁ, আমরা এগুলোও দেখে নিলাম। এরপর আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে রিসার্চ ফিলোসফি। প্রত্যেক বিষয়ের নিজস্ব একটা ফিলোসফি আছে, ঠিক আছে? আমার যেমন আছে, তোমাদেরও আছে। প্রত্যেকের ধর্ম এবং ফিলোসফি আছে। তো সেরকম রিসার্চেরও আছে কিছু ফিলোসফি। হয়ে গেল। এরপর একটা জিনিস যে ধরা যাক যে আমি থিসিস লিখলাম, রিসার্চ করলাম, এবার সেখানে কিছু ঘেঁটে দিলাম। আমি ঘেঁটে দিলাম মানে ইচ্ছাকৃত কিছু গন্ডগোল করলাম। এই ইচ্ছাকৃত গন্ডগোল করাটা আমার রিসার্চের ক্ষেত্রে খুব সমস্যা। কেন খুব সমস্যা? তার কারণ এটা তোমাকে একটা ভুল রেজাল্ট দেবে, ভুল পথে চালিত করবে। যদি এটা ভুল হয় তো ভুল, কিন্তু এটাকে যদি ইচ্ছাকৃত করো সেটা চলে যায় রিসার্চ এথিক্সের বিরুদ্ধে। প্রত্যেক কিছুর একটা এথিক্স আছে। মানে ধরা যাক যে এই যে কালকে আলোচনা করছিলাম যে আমি কোচিং সেন্টার খুলে ব্যবসা করছি, ব্যবসা করাটা অন্যায় নয়। এই ব্যবসার একটা এথিক্স আছে, সেই এথিক্স ভাঙাটা হচ্ছে অন্যায়, ঠিক আছে? তো এই প্রত্যেকটা কাজের একটা এথিক্স আছে, প্রত্যেকটা কাজ, মানে তুমি ব্যবসা করলো তার একটা এথিক্স আছে। এথিক্স কি? এথিক্স হচ্ছে তার নীতিগত দিক। তোমরা যারা ছাত্রছাত্রী, তো ছাত্রছাত্রীর একটা এথিক্স আছে। তোমার কাজ পড়াশুনো করা, ছাত্রানাং অধ্যয়নং তপ। তো এখন তুমি যদি পড়াশোনা না করো, স্বাভাবিক ব্যাপার, আমাদের মা বাবারা ঠেঙাতো, এখন আর ঠেঙায় না। বুঝে গেছে যে এমনিতেও কিছু হবে না, তেমনিতেও কিছু হবে না, ওই জন্য ঠেঙানো ছেড়ে দিয়েছে। ঠেঙাতো কেন? কারণ তোমার কাজ পড়াশুনো করা, কিন্তু তুমি পড়াশুনো করছো না। এই যে এথিক্স ভাঙছো, বা পড়াশুনো করতে গিয়ে তুমি যদি কোনো জালিয়াতি করো, পকেটে টুকলি ভরো পরীক্ষার আগে, তাহলে তোমাকে ঠেঙা খেতে হতো। মানে আগে অন্তত ঠেঙাতো। এখন সেদিনকে শুনলাম নাকি কম্পিউটার সেন্টারে নিয়ে গিয়ে রেজাল্ট জাল করেছে ক্লাস 9-এর মেয়ে। মানে আমাদের ময়ূরী ম্যাডাম আছেন, তো তাদেরই স্কুলে উনি বার্লো গার্লসে পড়ান। তো বার্লো গার্লসের ওখানে একটি ক্লাস 9-এর মেয়ে কম্পিউটার দিয়ে হেডমিস্ট্রেসের সই জাল করে মানে রীতিমতো একটা করেছেন। তো এবার বিষয় হচ্ছে যে এইটা হচ্ছে এথিক্সের সমস্যা। এইটি হচ্ছে এথিক্স। তুমি চারটে বদমাশি করাটা এথিক্স না। মানে এখন বাচ্চা যদি বদমাশি না করে সেটাই অস্বাভাবিক, কিন্তু তুমি যদি এথিক্স ঘটিত বদমাশি করো, মানে এথিক্স ঘটিত কিছু গন্ডগোল করো, তাহলে কিন্তু সেটা খুব সমস্যা, ঠিক আছে? তো অতএব এইটা আমাদের আসছে রিসার্চ এথিক্স এর মধ্যে, আর থিসিস লেআউটটা আমরা এর মধ্যে দেখে নেব। এইটা হচ্ছে আমাদের টোটাল সিলেবাস। এটা শেষ করতে আমাদের অ্যাপ্রক্স 12টা ক্লাস লাগা উচিত। অ্যাপ্রক্স 12টা ক্লাস লাগা উচিত। এটিকেই 4টে ক্লাসে পড়ানো সম্ভব। এক একটা ক্লাস, মানে আমার 4টে ক্লাস যদি ঘন্টা দেড়েকের হয়, তাহলে সেক্ষেত্রে 1.5 ঘন্টার ক্লাস ওই 12 ঘন্টা 18 ঘন্টার ক্লাস, ঠিক আছে?
তো আমি 6 ঘন্টার 3টে ক্লাস বা 3 ঘন্টার 6টা ক্লাস দিয়ে এটাকে শেষ করতে পারি, কিন্তু আলটিমেটলি সেটা করলে যেটা হবে সেটা হচ্ছে এটা এমনি খিচুড়ি পাকবে যে এরপর কোথায় ছিলাম আর কোথায় গিয়ে পড়লাম খুঁজে পেতে বেশ অবস্থা হবে আর কি। হ্যাঁ, মানে আমার মনে হয় যে টেকনিক্যালি বুঝবার জায়গায়, যেহেতু এখানে প্রচুর টেকনিক্যাল ব্যাপার আছে, দুটো চ্যাপ্টার, একটা হচ্ছে রিসার্চ এবং একটা হচ্ছে আইসিটি, ওই জন্য আমি কি করি, একটা ব্যাচ শুরু হলেই চেষ্টা করি প্রথমের দিকে দুম করে এই দুটো পড়িয়ে দিতে। কেন? তার কারণ হচ্ছে যে এরপরে ব্যাচটা অনেকদিন চলবে, মানে এরপরেও তো বাকি চ্যাপ্টারগুলো পড়াতে হবে। যদি কোনো সমস্যা এর মাঝে দাঁড়ায় আমাকে যাতে ছাত্রছাত্রীরা জানাতে পারে এবং আমি চেষ্টা করতে পারি যে সেটাকে সলভ করে দেওয়ার, যে কারণে একদম শুরুর দিকে চেষ্টা করি আইসিটি এবং রিসার্চ পড়িয়ে দেওয়ার। সবসময় সম্ভব হয় না, কিন্তু চেষ্টা করি এটা করতে। এবার এই যে জার্নিটা, এই জার্নিটাকে আমরা ছোট ছোট ক্লাসে ভাঙবো এবং ছোট ছোট ক্লাসে এক একটা টপিক এক এক দিনে মোটামুটি 1.5 ঘন্টার এক একটা ক্লাসে, 1.5 ঘন্টা থেকে 1.25 ঘন্টার এক একটা ক্লাসে এগুলোকে আমরা করব গোটা 12 দিনের জার্নি জুড়ে। প্রথম দিনে আমরা ইন্ট্রোডাকশনটা করে নেব, হোয়াট ইজ রিসার্চ, অবজেক্টিভ, ক্যারেক্টারিস্টিক্সের জায়গায় গিয়ে আমাদেরকে একটুখানি দুটো বিষয় নিয়ে আরেকটা ক্লাস বাড়াতে হবে। দুটো ক্যারেক্টারিস্টিক্স, একটা হচ্ছে ভ্যালিডিটি আর একটা হচ্ছে রিলায়েবিলিটি। এই ভ্যালিডিটি এবং রিলায়েবিলিটি এই দুটো বৈশিষ্ট্যের জন্য আলাদা একটা ক্লাস অ্যালট করতে হবে। হয়ে গেল। এরপর ভেরিয়েবলের জন্য একটা ক্লাসে হয়ে যাবে, বাকিগুলো মোটামুটি ভাবে একটা ক্লাসে বা কোনো ক্ষেত্রে দুটো ক্লাসে কমপ্লিট হয়ে যাবে। এই সব মিলে আমাদের এটাকে শেষ করতে সময় লাগবে 12টা ক্লাস। আচ্ছা, এখানে সিদ্দিকী থাকার কথা, বেরিয়ে গেছে যদি ক্লাস থেকে সেটা অন্য জিনিস, নেই ক্লাস, মানে যাদের থাকার কথা তারাই নেই, বেশ ভালো কথা। তো এখন হ্যাঁ, মানে অ্যাটলিস্ট আর কি এগোবো নাকি এখানেই শেষ করব, মানে তাহলে আমরা একটু ডেফিনেশন, কিছু অবজেক্টিভস ইত্যাদি দেখে নিতে পারি, কিছুটা এগোতেই পারি যদি চাও, কেননা এখনো সময় আছে। তোমরা যদি বলো এগোবো তাহলে আমি এগোতে পারি, তোমরা যদি বলো থেমে যাও তাহলে এখনকার মতো এখানেই আমরা শেষ করতে পারি। কিন্তু যাই হোক, একটু এগোই, মানে একটু পড়াশোনাও করি। আমরা তো এতক্ষণ ধরে সিলেবাস বুঝলাম, হ্যাঁ আমরা তো এতক্ষণ ধরে সিলেবাস বুঝলাম। তো আমরা রিসার্চ কি, আমরা মোটামুটি ভাবে এর আগেই সংজ্ঞা নির্ধারণ করে ফেললাম, ঠিক আছে? এর আগেই আমরা সংজ্ঞা নির্ধারণ করে ফেললাম শুরুতেই, যে এখানে একটা অ্যাড অন আছে, ক্রিয়েটিভ অ্যান্ড সিস্টেমেটিক ওয়ার্ক আন্ডারটেকেন টু ইনক্রিজ দ্য স্টক অফ নলেজ। ঠিক আছে, ক্রিয়েটিভ এবং সিস্টেমেটিক একটা কাজ যেটা কিনা নলেজের স্টককে বাড়াতে হেল্প করে, সেটাই হচ্ছে রিসার্চ। ক্রিয়েটিভ এবং সিস্টেমেটিক ওয়ার্ক, এটা একটা সিস্টেমে চলে, যেমন খুশি যা খুশি হতে পারে না, ঠিক আছে? বেশ, এবার হচ্ছে ডেফিনেশনটাকে যদি এলাবোরেট করি তাহলে এখানে কতগুলো জিনিস দেখতে পাবো, যে এটা একটা প্রশ্নকে উত্তর দিতে চেষ্টা করবে, অথবা একটা প্রবলেমকে সলভ করতে চেষ্টা করবে, একটা প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবে, অথবা একটা প্রবলেমকে সলভ করতে চেষ্টা করবে, অথবা কিছু নতুন নলেজ জেনারেট করতে চেষ্টা করবে, ঠিক আছে? একটা সিস্টেমেটিক অর্ডারলি পদ্ধতির মাধ্যমে, ঠিক আছে? পদ্ধতিটা কি? ডেটা কালেকশন করা, ডেটাকে অর্গানাইজ করা, ডেটাকে অ্যানালিসিস করা এবং সেখান থেকে ডেটাকে অ্যানালিসিস করে একটা ফাইন্ডিংকে বার করা, ঠিক আছে? এইটি হচ্ছে পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আমরা একটা ডিসিশন মেক করব যে আমার গবেষণার যে বিষয় সেখানে আমি পৌঁছাবো, ঠিক আছে? একটা ডিসিশনে আসবো, মানে সেই প্রবলেম নিয়ে একটা ডিসিশনে আসবো। তো এই হচ্ছে একটা রিসার্চের ডেফিনেশন বলতে পারি আমরা একে, আর সংজ্ঞা এইভাবে করা যায়। এবার কথা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেকের মনে হয় যে এই বিষয়টা, যে বাংলা ইংলিশ নোট থাকবে। আমি কতগুলো কথা বলি, যে বাংলা ইংলিশ নোট থাকবে
এবং নোট পড়ব, এই কতগুলো ধারণা থাকে। পরিষ্কার এবং স্পষ্ট বাংলায় একটা কথা বলছি, যদি বুঝে ফেলতে পারো খুবই ভালো, যদি বুঝে ফেলতে না পারো তাহলে খুব সমস্যার। পাত্র জেরেফে দীর্ঘদিন পর্যন্ত বাংলায় নোট দেওয়া হতো না। বাংলায় নোট কেন দেওয়া হয় আমার কাছে খুব পরিষ্কার এবং স্পষ্ট কথা। কতগুলি বড় বড় ইনস্টিটিউট তারা প্রথমে শুরু করেছিল বাংলা দিচ্ছি, মানে ইংরেজি দিচ্ছি এবং সঙ্গে বাংলা দিচ্ছি, ঠিক আছে, চলে যাওয়ার মতো কিছু নেই। আমি কতগুলো জিনিসই বোঝাচ্ছি, এবং মানে যদি এই কারণে চলে গিয়ে থাকো যে আমি অন্য কারোর বদনাম করতে বসছি, তা কিন্তু নয়। বিষয়টা হচ্ছে এই যে এটা শুরু হয়েছিল পশ্চিমবঙ্গে বিভিন্ন ইনস্টিটিউটের দ্বারা, বড় বড় ইনস্টিটিউটের দ্বারা। আমাদের দ্বারা কিছু শুরু হয় না, আমাদের দ্বারা সংশোধনের চেষ্টা হয়, আমাদের দ্বারা কিছু শুরু হয় না। এবার এই শুরুটা হয়েছিল কোথাও একটা, এবার ছাত্রছাত্রীদের মধ্যে প্রবলভাবে এটা যে বাংলায় নোট দেওয়া হচ্ছে, বাংলায় নোট দেওয়া হচ্ছে, বাংলায় নোট দেওয়া হচ্ছে, এই ব্যাপারটা চলে আসে, এটা গ্রো করে, তৈরি হয়, ঠিক। আলটিমেটলি এই নোটগুলো কোনো কাজে লাগবে না, কয়েকটা জায়গা ছাড়া। কোন কোন জায়গা? একটা হচ্ছে ইভিএস, একটা হচ্ছে হায়ার এডুকেশন, আর একটা হচ্ছে কি জানো, আইসিটির ফুল ফর্ম ইত্যাদি কতগুলো জায়গা আছে। এই স্পেসিফিক কতগুলো জায়গা ছাড়া নোট আমরা দেব, বাংলা ইংরেজি দু ভাষাতেই দেব, কিন্তু নোট পড়ে আলটিমেটলি তুমি পরীক্ষায় উত্তর করতে পারবে না। কারণ এই গোটা বিষয়টাই হচ্ছে বোঝার জায়গা, গোটা বিষয়টা হচ্ছে এই বোঝাটাকে প্রশ্নে ইমপ্লিমেন্টেশন করার জায়গা। তুমি যদি এই কাজ দুটোকে না করো একসঙ্গে, মানে ফ্রিকোয়েন্টলি এই দুটোকে কাজকে না করো, তাহলে শুধু নোট পড়ে তুমি কিচ্ছু করতে পারবে। নোট তোমাকে ক্ষেত্র বিশেষে হেল্প করতে পারে, আর এরকম নোট গুগলে সার্চ করলে তুমি হাজার একটা পেয়ে যাবে। মানে আমি কি লিখেছি, আমার থেকে অনেক বেটার লেখা এআই লেখে, ঠিক আছে। তো তুমি যদি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করো যে রিসার্চের মানে কি, চ্যাট জিপিটি আমার থেকে অনেক বেটার তোমাকে লিখে দেবে। কিন্তু চ্যাট জিপিটি যেটা করতে পারবে না সেটা হচ্ছে রিসার্চ, এই রিসার্চটাকে নিয়ে খেলতে পারবে না, যেটা তোমাকে করতে হবে, যেটা হিউম্যান ব্রেন ছাড়া সম্ভব নয়। এই নোটটা পাওয়া বা নোট তৈরি করে ফেলা এমন কিচ্ছু আহামরি কাজ নয়। তাহলে করতে কি হবে? করতে হবে এটা যে আমাদের এখান থেকে একটা টেস্ট সিরিজ দেওয়া হবে, যে টেস্ট সিরিজটাতে 10,000-এর বেশি প্রশ্ন আছে, সেই প্রশ্নে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, ঠিক আছে। যাদের মোটামুটি তৈরি আছে তারা প্রথম থেকেই শুরু করতে পারো, আর যাদের তৈরি নেই তারা তৈরি করে তারপর সেই প্রশ্নে হাত দেবে, ঠিক আছে। ক্লাস কুইজ তো ঠিক আছে, ক্লাস কুইজ তো পাওয়া যাবে, ঠিক আছে। সেই সঙ্গে তোমাদেরকে যেটা করতে হবে, টেস্ট সিরিজের সাথে হাত দিতে হবে। একটা নির্দিষ্ট সময় পেরোনোর পর আমি হাত দিয়ে দেবো, মানে আমি সেটা বলবো করতে, এরপর সেখানে প্র্যাকটিস করতে হবে। এই যা যা কিছু শিখলাম এইটাকে ওখানে ইমপ্লিমেন্ট করতে হবে, ঠিক আছে। তো তা না হলে কিন্তু হবে না, মানে শুধু নোট পড়ে কিন্তু কোনো কাজ হবে না, এই হচ্ছে কথা। এবার চলো, এবার আসি, মাঝখানে খানিকক্ষণ অন্য প্রসঙ্গে গেছিলাম। এবার আসি যে রিসার্চ কি। রিসার্চ হচ্ছে রি প্লাস সার্চ, তার মানে রিসার্চের নামেই হচ্ছে পুনরায় খোঁজার ব্যাপারটা চলে আসছে, ঠিক। রিসার্চের নামেই পুনরায় খোঁজার ব্যাপারটা চলে আসছে, আবার খোঁজা বা পুনরায় খোঁজার ব্যাপারটা চলে আসছে। তো এবার এক মিনিট, তো এবার আমরা যদি দেখি যে দেখো এখানে বলা হচ্ছে যে একটা মিডল ফ্রেঞ্চ টার্ম রিসার্চি, যার মানে কিনা টু গো অ্যাবাউট সিকিং, কিছু একটা খুঁজতে যাওয়া। এই রিসার্চি থেকে মিডল ফ্রেঞ্চ, এখান থেকে রিসার্চ শব্দটা জন্মাচ্ছে, এবং এই যে রিসার্চি শব্দটা এটাও আবার একটা পুরনো শব্দ, রিসার্চিয়ার বলে একটা শব্দ আছে, হ্যাঁ, যেটা ওল্ড ফ্রেঞ্চ থেকে আসা, অর্থাৎ রিসার্চিয়ার বলে একটা শব্দ আছে, ঠিক আছে। সার্চিয়ার মানে খোঁজা, একই রকম ভাবে। তো এটার প্রথম ইউজ দেখা গেছিল 1577-এ, এখান থেকে প্রশ্ন আসে না, আগে আসতো
2018-র আশেপাশে আসতো এখান থেকে প্রশ্ন, এখন আর এখান থেকে প্রশ্ন আসে না। তো আমরা যদি দেখি যে রিসার্চের অবজেক্টিভ অর্থাৎ রিসার্চের উদ্দেশ্য, আমরা রিসার্চ কেন করি? রিসার্চ করি এই কারণেই, সেটা হচ্ছে যে একটা ট্রুথকে খুঁজে বেড়ানো যেটা কিনা লুকিয়ে আছে অথবা এখনো পর্যন্ত ডিসক্লোজ হয়নি। ঠিক আছে, একটা লুকানো ফ্যাক্ট, একটা লুকানো সত্য যেটা এখনো পর্যন্ত ডিসক্লোজ হয়নি। আচ্ছা, to gain familiarity with a phenomena or archive a new insight। তুমি একটা ফেনোমেনা, একটা ঘটনা, একটা যা কিছু সম্পর্কে হতে পারে, সেটা তুমি একটা ইনসাইট দিচ্ছ, নতুন ইনসাইট, যেটা কিনা নতুন হতে হবে, নতুন ইনসাইট হতে হবে, নতুন দৃষ্টিভঙ্গি দিচ্ছ। তো এইটির নাম হচ্ছে, এইটি হচ্ছে একটি উদ্দেশ্য। আরেকটি উদ্দেশ্য হচ্ছে কোনো কিছুর ক্যারেক্টারিস্টিক্স পার্টিকুলার হতে পারে, পার্টিকুলার কোনো ইন্ডিভিজুয়াল হতে পারে, কোনো সিচুয়েশন হতে পারে, কোনো গ্রুপ হতে পারে, তার ক্যারেক্টারিস্টিক্সকে ঠিকঠাকভাবে পোর্ট্রে করা। অর্থাৎ এটা স্পেসিফিক্যালি ডেসক্রিপটিভ রিসার্চের কাজ, কোনো কিছু চরিত্রকে বোঝানো, এটাও একটা গবেষণার কাজ হতে পারে। আচ্ছা, সেটা কোনো কিছু হতে পারে, ইন্ডিভিজুয়াল হতে পারে, সিচুয়েশন হতে পারে, একটা গ্রুপ হতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে যে প্রত্যেক দিনের জীবনে বেশ কিছু অ্যারাইজিং সমস্যা রয়েছে, আমাদের জীবন মানেই তো সমস্যা। তো সেই সমস্যার সমাধান করা বা সমাধান করতে চাওয়া, এটাও হচ্ছে একটা, হ্যাঁ, তো এটা হচ্ছে একটা উদ্দেশ্য যে আমাদের প্রত্যেক দিনের জীবনে যে সমস্যা উঠে আসে সেগুলোর সমাধান বার করা। ঠিক। আচ্ছা, যদি আমরা উদাহরণ হিসেবে নিই, যোগাযোগের একটা বড় সমস্যা ছিল। তো যোগাযোগের সমস্যা থেকে হাল করবার জন্য প্রথমে চিঠি চাপাটি এলো, এরপর টেলিগ্রাম এলো, তারপর টেলিফোন এলো, এখন মোবাইল চলে এসছে, এরপর সামনে পৌঁছে যাবে, মানে মনে করবে শটান তার সামনে চলে যাবে। তো এইটা এসছে কিসের? এই যে চেঞ্জ, এই যে ব্যবস্থা, এই ব্যবস্থাগুলো, নতুন নতুন ব্যবস্থাগুলো এসছে প্রত্যেকটাই রিসার্চের মাধ্যমে, তাই তো? তাহলে এগুলো প্রত্যেকটি হচ্ছে আমাদের প্রত্যেক দিনের প্রয়োজনীয় কাজে ব্যবহার করার, মানে প্রত্যেক দিনের জীবনকে সহজ করবার জন্য অ্যাকচুয়ালি গবেষণা হয়। সব গবেষণাই জীবন কেন্দ্রিক নয় বা জীবনকে আরো ভালো করবার জন্যই নয়, জ্ঞানের খোঁজও আছে সেখানে। মেন্টাল স্যাটিসফ্যাকশন, ইন্টেলেকচুয়াল স্যাটিসফ্যাকশনের জন্যও কিছু গবেষণা হয়, শুধু প্রত্যেক দিনের জীবনের জন্যই গবেষণা হয় না। কিন্তু গবেষণার একটা উদ্দেশ্য এটাই যে প্রত্যেক দিনের জীবনকে আরো বেটার করে তোলা, আরো সহজ করে তোলা, প্রবলেমগুলো সলভ করে তোলা। আচ্ছা, সলভ করে নেওয়া। আচ্ছা, একটা হচ্ছে যে নতুন প্রসিডিওর সেটাকে তৈরি করা। ঠিক আছে, কনস্ট্রাক্ট নতুন প্রসিডিওর, সেটাকেও তৈরি করা যেতে পারে। যেমন নিউটন তার ল দিয়েছেন, অ্যারিস্টটল E=mc² লিখে দিয়েছেন, প্রবোধচন্দ্র সেন একটা ছন্দ পরিক্রমা লিখেছেন। এই ছন্দ পরিক্রমার মাধ্যমে তিনি বলছেন যে এবার থেকে এটাকে স্বরবৃত্ত বলো না, এবার থেকে এটাকে দলবৃত্ত বলবে। এই যে নতুন প্রসিডিওর তৈরি করছেন, স্বরবৃত্তে ফেসে গেলে হবে না। বিষয় হচ্ছে এই যে এরকম ভাবে নতুন রুলস, নতুন প্রসিডিওর তুমি তৈরি করতে পারো গবেষণার মাধ্যমে। আর অবশ্যই নতুন নলেজ জেনারেট করতে পারো, সেটা একদম নতুন হতে পারে, পুরনো বিষয় সম্পর্কে নতুন নলেজ হতে পারে। ঠিক, এই হইতেছে ব্যাপার। এবার হচ্ছে যে আমরা রিসার্চের মোটিভেশন কোত্থেকে পাই, মানে এই যে একটা 5 বছরের একটা প্রক্রিয়া চালাবো, তার মোটিভেশন কোত্থেকে পাই? একটা হচ্ছে যে রিসার্চের ডিগ্রি উইথ ইটস বেনিফিট। রিসার্চের একটা ডিগ্রি আছে এবং তার কিছু বেনিফিট আছে, সেগুলো আমরা পাবো। আচ্ছা, ইন্টেলেকচুয়াল স্যাটিসফ্যাকশন। ইন্টেলেকচুয়াল স্যাটিসফ্যাকশন ব্যাপারটা কি? ইন্টেলেকচুয়াল স্যাটিসফ্যাকশন ব্যাপারটা হচ্ছে, এই ধরো হিমালয়ে যারা যাচ্ছে, তারা বেশিরভাগই জানে, যারা হিমালয় আরোহণ করে বেশিরভাগই জানে না, সকলেই জানে যে এই যাত্রা, এই অভিযাত্রার থেকে বেশিরভাগই না ফিরতে পারে। কিন্তু তাহলেও তারা হিমালয়ে যায়। কেন যায়? এই কারণে, কারণ একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন পাওয়া যায়। ওই উপর থেকে নিচটাকে দেখবার যে স্যাটিসফ্যাকশন বা কঠিনকে জয় করবার যে স্যাটিসফ্যাকশন, এই স্যাটিসফ্যাকশনটাকে বলে বোঝানো মুশকিল। একই রকম ভাবে কোনো
জটিল সমস্যাকে সমাধান করারও স্যাটিসফ্যাকশনটা এরকমই। এই জটিল সমস্যাকে সমাধান করার স্যাটিসফ্যাকশনটা হচ্ছে ইন্টেলেকচুয়াল স্যাটিসফ্যাকশন। ঠিক আছে, বেশ। ডিজায়ার টু এনহ্যান্স সোশ্যাল স্ট্যাটাস, আমাদের সোশ্যাল স্ট্যাটাস অর্থাৎ বর্তমানে যে অবস্থায় রয়েছে রিসার্চার হলে আমাদের সেই স্ট্যাটাস থেকে একটুখানি উন্নতি ঘটবে। ঠিক আছে, আচ্ছা। ফেস দ্য চ্যালেঞ্জ ইন সলভিং আনসলভ প্রবলেম। আনসলভ প্রবলেম কি? তাকে সলভ করবার একটা চ্যালেঞ্জ, তাকে সম্মুখীন হবার যে বিষয়টা, যে আনন্দটা, একটা আনসলভ প্রবলেম আছে, দীর্ঘদিন ধরে কেউ সলভ করতে পারছে না, আমি সলভ করব, এই যে চ্যালেঞ্জ নেওয়ার ব্যাপারটা, এটা আছে। এটাও রিসার্চের মোটিভেশন হিসেবে কাজ করে। আরেকটা হচ্ছে সার্ভিস টু সোসাইটি। যারা গবেষক, যারা শিক্ষক, ইনফ্যাক্ট প্রত্যেক পেশার মানুষ, তারা তাদের জায়গা থেকে সমাজকে সার্ভ করছে। ঠিক একজন মুদিখানা যে চালায় সেও সমাজকে সার্ভ করছে। একই রকম ভাবে আম্বানিকে আমরা এত গালাগালি করি, লোকটা চোর চামার ইত্যাদি ইত্যাদি বলে গালাগালি করি না? তো আম্বানি যদি না থাকতো এবং আজকেও যদি সেই 96 টাকায় 1 GB 1 মাস রিচার্জ করতে হতো, তাহলে আমরা এই অনলাইনে পড়তে পারতাম না, ঠিক কিনা? তাহলে ওরও একটা বেনিফিট দিক আছে। তাহলে আম্বানিও সমাজে কিছু সার্ভ করছেন। তো প্রত্যেকটা মানুষ সমাজে কিছু না কিছু সার্ভ করে, প্রত্যেকটা সার্ভিস সমাজের জন্য গুরুত্বপূর্ণ। এই নয় যে ডাক্তারই একমাত্র পেশা, মাস্টারই একমাত্র পেশা, যিনি জুতো সেলাই করছেন তিনি তার পেশাটা কোনো গুরুত্ব নেই। একই রকম ভাবে রিসার্চারও সমাজের জন্য তার সার্ভিস দিয়ে থাকেন। বেশ, এবার হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে সবগুলো পড়াবো, কিন্তু রিলায়েবিলিটি এবং ভ্যালিডিটি এই দুটোকে একটু বেশি করে পড়াবো, সেটা আলাদা একটা ক্লাস নেব আমি। আচ্ছা, রিসার্চ ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এই যে, আচ্ছা তোমরা যারা অন্তত পেড ব্যাচে তারা বেরিয়ে যাবে না ক্লাস থেকে, তোমাদের সঙ্গে কথা আছে এবং একটা পরিচয় পর্ব হওয়া দরকার। ঠিক আছে, কিছু আলোচনাও আছে যেহেতু এটা প্রথম ক্লাস, তো সেগুলো আমি বলে নেব। একটুখানি বসে তারপরে যাবে। এটাকে আমি একটু বলে দিই টুকটুক করে। অবজেক্টিভিটি, এখানে অনেক কথা লেখা আছে, এত কিছু বুঝবার দরকার নেই। অবজেক্টিভিটি মানে কি? অবজেক্টিভিটি মানে হচ্ছে নৈর্ব্যক্তিকতা। নৈর্ব্যক্তিকতা মানে কি? নৈর্ব্যক্তিক মানে কি? নৈর্ব্যক্তিক মানে হচ্ছে যে তোমার ইমোশন, জজবাত, সেটা তুমি তোমার রিসার্চের মধ্যে এনে ফেলবে না। ঠিক আছে, যে আমাকে এটা, মানে ধরা যাক যে হাইপোথিসিসটা তুমি তৈরি করেছো, দেখা গেল যে সেটা ভুল প্রমাণিত হচ্ছে, তো তুমি জজবাতি হয়ে, যেটা তো ওটা তোমার তৈরি, তোমার মনে হয়েছিল, তোমার মনে হওয়ার উপর তৈরি, ফলে তুমি কি করলে? ডেটা ম্যানিপুলেট করে দিলে, এথিক্সের সমস্যায় পড়ে যাবে কিন্তু। তো ফলে এই অবজেক্টিভিটি হচ্ছে নৈর্ব্যক্তিকতা। ঠিক যেমন আমরা 1 নম্বরের প্রশ্নের উত্তর দিই, মানে 1 নম্বরের প্রশ্ন নেটের প্রশ্নের উত্তর দিই, যেখানে তোমার ইমোশন কাজ করে না, ঠিক তো ঠিক, ভুল তো ভুল। এখানে তোমার মনে হওয়া কোনো কাজ করবে না, এখানে তোমার কিরকম জানি মনে হচ্ছে এটা হবে, এইগুলো কিচ্ছু কাজ করবে না। তো এইটি হচ্ছে অবজেক্টিভিটি। এই অবজেক্টিভিটিকে তুমি ভাঙলে হয় সেটা এথিক্সের দিকে যাবে, মানে ভাঙছো কিভাবে তার উপরে নির্ভর করছে। এই অবজেক্টিভিটিকে ভাঙলে হয় সেটা এথিক্সের দিকে যাবে, নয় বায়াসনেসের দিকে যাবে। মানে হয় সেটা এথিক্সের সমস্যা হয়ে দাঁড়াবে, নয় সেটা বায়াসনেসের সমস্যা হয়ে দাঁড়াবে। বায়াস মানে কি? বায়াসনেস মানে কি? পক্ষপাতিত্ব। পক্ষপাতিত্ব, ভ্রান্তি। ঠিক আছে, তো এই অবজেক্টিভিটি ভাঙলেই তোমার সমস্যা আছে। তো অবজেক্টিভিটি বুঝতে কারোর কোনো সমস্যা? অবজেক্টিভিটি বুঝতে কারোর কোনো সমস্যা? না স্যার। আচ্ছা, না স্যার। বেশ। আচ্ছা, এরপর আসে রিলায়েবিলিটি। রিলায়েবিলিটি মানে কি? রিলায়েবিলিটি মানে হচ্ছে যে প্রত্যেকবার একটা কাজ বা একাধিক কাজ বলবো, মানে একটা কাজের থেকে একই রকম রেজাল্ট পাওয়া, একই রেজাল্ট পাওয়া বলছি না। মানে তুমি ধরো প্রত্যেকদিন একটা করে সেটে আমাদের টেস্ট সিরিজে তুমি পরীক্ষা দিচ্ছ, একদিন তুমি 30 পাচ্ছ, একদিন তুমি 29 পাচ্ছ, একদিন তুমি 28 পাচ্ছ। তার মানে
তোমাকে বুঝতে হবে তোমার 30-এর কোঠায় এটা কনসিস্টেন্ট হয়ে গেছে নাম্বারটা। এইটাকে তুমি খুব চেষ্টা করলেও 30 থেকে খুব একটা নামাতে পারবে না। না 30টা ঠিক হওয়া এই ব্যাপারটাকে তুমি এটাকে নামাতে পারবে না। তা তুমি প্র্যাকটিস করতে করতে এরকম জায়গা তৈরি করেছো, কোনোদিন 29 হচ্ছে, কোনোদিন 31 হচ্ছে, কোনোদিন 28 হচ্ছে, কোনোদিন 30 হচ্ছে। অর্থাৎ তোমার একটা জায়গায় নাম্বারটাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছো। অর্থাৎ তোমার নাম্বার পাওয়ার মধ্যে একটা কনসিস্টেন্সি এসছে। ঠিক, তোমার নাম্বার পাওয়ার মধ্যে কি এসছে? একটা কনসিস্টেন্সি এসছে। তো রিলায়েবিলিটি এবং কনসিস্টেন্সি দুটো পিঠোপিঠি পরিপূরক শব্দ, একটার বদলে আরেকটাকে ইউজ করা যায়। তো এই কনসিস্টেন্সি মানে হচ্ছে যে তুমি যখন একটি কাজ করছো তার রেজাল্ট কাছাকাছি একরকম আসবে। কিন্তু এটাই যদি এরকম হয় তুমি একবার 30 পাচ্ছ, একবার 20 পাচ্ছ, একবার 25 পাচ্ছ, একবার 40 ঠিক করে ফেলছো, 40টা ঠিক করে ফেলছো, হ্যাঁ, তো এরকম যদি হয় তাহলে সেটা কখনো কনসিস্টেন্ট বলতে পারি না। ঠিক আছে, তো রিলায়েবিলিটি এটা। আচ্ছা, ভ্যালিডিটি। ভ্যালিডিটি কি? ভ্যালিডিটি মানে হচ্ছে বৈধতা। রিলায়েবিলিটিও বহু ধরনের হয়, বৈধতাও বহু ধরনের হয়। এবার বৈধতার বিষয়ে বলি যে বৈধতা জিনিসটা কখনো এরকম নয়, মানে কখনো বাইপোলার নয়। বাইপোলার বলতে ভ্যালিড ইনভ্যালিড এরকম নয়। রিসার্চের ক্ষেত্রে এরকম ভাবে কাজ করে না, মানে হয় এই পোল নয় ওই পোল, এরকম ভাবে কাজ করে না। বিষয়টা কিরকম? বিষয়টা হচ্ছে এরকম, মানে ধরা যাক যে এরকম একটা দরজা আছে, এটা একটা, ধরে নাও এটা একটা কাঠের টুকরো। এই যে লেখা রয়েছে এটা একটা কাঠের টুকরো, ঠিক আছে, এইটা একটি কাঠের টুকরো। এই কাঠের টুকরোটি একজন মিস্ত্রি মাপলেন। ঠিক, মিস্ত্রি মেপে বললেন যে মনে হচ্ছে এটা 6.5 ফিট হতে পারে। ঠিক আছে, এবার বা তিনি আন্দাজ করলেন, ধরো তিনি মাপলেন না, তিনি আন্দাজ করলেন। এবার এটা রিয়েল ওয়ার্ল্ডে আসল ফিতে দিয়ে যদি তুমি মেপে দেখো তাহলে তুমি হয়তো দেখলে যে এইটা হচ্ছে, আর একটু ভালো করে প্রথম থেকে শুরু করি। ঠিক আছে, এটা একটা কাঠের টুকরো। তুমি 3 জন কাঠের মিস্ত্রি ডাকলে, নাম্বার 1 কাঠের মিস্ত্রি, নাম্বার 2 কাঠের মিস্ত্রি, নাম্বার 3 কাঠের মিস্ত্রি। ঠিক, এবার এটার অরিজিনাল দৈর্ঘ্য প্রস্থ, মানে মোট কথা এটার অরিজিনাল দৈর্ঘ্য হচ্ছে 6.5 ফিট। 6.5 ফিট। এই কাঠের মিস্ত্রি আন্দাজ করলো, কি আন্দাজ করলো? যে মনে হচ্ছে 6.2 এর কাছাকাছি হবে। 6 কি যে হয় কে জানে। হ্যাঁ, তো মনে করলে এটা 6.2 এর কাছাকাছি হবে। ঠিক, আবার একজন কাঠের মিস্ত্রি যে কিনা মনে করলো যে এটা হয়তো 6.3 এর কাছাকাছি হবে। আরেকজন কাঠের মিস্ত্রি সে বলল যে এটা 5 ফুটের আশেপাশে হবে মনে হচ্ছে। ঠিক, এবার এরা 3 জন 3 রকম মাপ আন্দাজ করলো এই কাঠের টুকরোটাকে দেখে। প্রত্যেকের মাথায় গেছে উদাহরণ। এবার দেখো যে এটার এক্স্যাক্টলি রিয়েল ওয়ার্ল্ডে মাপ কত? 6.5। ঠিক, তো আমি কম্পেয়ার করব এই 6.5 এর সঙ্গে এই যে মিস্ত্রিরা আন্দাজ করলো এইগুলোকে। আর এ বলেছে নাম্বার 1 যে সে বলেছে 6.2 ফিট, 6.2 ফিট। যে 6.2 ফিট বলেছে, একজন বলেছে 6.3 ফিট। দেখো এইটা রিয়েল ওয়ার্ল্ডের থেকে বেশি কাছাকাছি, ঠিক কিনা? রিয়েল ওয়ার্ল্ডের থেকে বেশি কাছাকাছি। তো যে যত বেশি কাছে যেতে পারবে সে তত বেশি ভ্যালিড। ঠিক আছে, তার মানে এ হচ্ছে ভ্যালিড লেভেল 1। আমি VL1 লিখছি, আমি বলছি ভ্যালিড লেভেল 1। ঠিক আছে, এ ভ্যালিড লেভেল 2, এ হচ্ছে একদম শেষ ভ্যালিড লেভেল 3। আমি কিন্তু এদের 3 জনের কোনোটাকেই, সরি, ভ্যালিড লেভেল 3। যে যত দূরত্বে বলেছে, মানে এই রিয়েল ওয়ার্ল্ডে এটার যা মাপ তার থেকে যে যত দূরত্বে বলেছে সেই অনুযায়ী আমি এদেরকে র্যাঙ্কিং করলাম।
আমি একজনকে 1 নাম্বার দিলাম, একজনকে 2 নাম্বার দিলাম, একজনকে আমি 3 নাম্বার দিলাম। আমি এদেরকে কাউকে ইনভ্যালিড বলছি না, কিন্তু আমি কি বলছি, আমি বলছি যে এই 2 নাম্বার কাঠমিস্ত্রি এর চোখ বেশি ভ্যালিড, এর আন্দাজ বেশি ভ্যালিড। তারপরে হচ্ছে 1 নাম্বারে যে আছে তার চোখ, তারটা হচ্ছে তার চোখের আন্দাজ হচ্ছে তার পরবর্তী ভ্যালিডিটির আওতায় যাচ্ছে। আর সবচেয়ে বাহিয়াত এই 3 জনের মধ্যে সব থেকে জঘন্য আন্দাজ শক্তি হচ্ছে এই 3 নাম্বার কাঠমিস্ত্রির, ঠিক আছে? কিন্তু আমি এদের কাউকে ইনভ্যালিড বলছি না। আমি ওই জন্য বলছি যে এই ভ্যালিডিটির বিষয়টা রিসার্চের ক্ষেত্রে কিন্তু এরকম বোঝো সঙ্গীতা, ক্লাস শেষ করবো এবার, যাই হোক। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে ঘেটে গেল। হ্যাঁ, কথা হচ্ছে যে আমি তাহলে কি করছি, আমি বলছি বেশি ভ্যালিড কম ভ্যালিড, আমি ভ্যালিড ইনভ্যালিডে যাচ্ছি না। তার মানে এইটা একটা কন্টিনিউয়াস মেজারমেন্টে আমরা ধরবো, ভ্যালিডিটি হচ্ছে কন্টিনিউয়াস মেজারমেন্টে ধরবো। ডিসক্রিট নয়। ডিসক্রিট এবং কন্টিনিউয়াসের মধ্যে তফাৎ কি? কন্টিনিউয়াস যে চলমান, আমি কাউকে এখানে ইনভ্যালিড বলছি না। যে 6.5 ফুটের জিনিসকে আন্দাজ করে 5 ফুট তাকে একদম নিম্নমানের ভ্যালিডিটি বলছি। যে 6 ফুট 3 ইঞ্চি আন্দাজ করে তাকে আমি সবচেয়ে উচ্চমানের ভ্যালিডিটি বলছি, ঠিক আছে? আমি 5 ফুট যে বলেছে তাকে কিন্তু মোটেই ইনভ্যালিড বলছি না। এটা বুঝতে কারোর অসুবিধা আছে কিনা আমাকে বল। এই এতক্ষণে একটা জিনিস যেটা একটু খিটকেল মনে হতে পারে, কারোর কোনো সমস্যা? অজয় বলেছে না, আর কেউ কারোর কোনো সমস্যা? তো এই হচ্ছে ভ্যালিডিটি। ভ্যালিডিটি বহু ধরনের হয়, আমরা মানে ভ্যালিডিটি 2 ধরনের হয়, সেটাকে আমরা পরে আলোচনা করব। আচ্ছা, ভ্যালিডিটিরই একটা হচ্ছে এক্সটার্নাল ভ্যালিডিটি, যেটাকে আমরা বলি জেনারেলাইজেবিলিটি। এই জেনারেলাইজেবিলিটি কি? এই জেনারেলাইজেবিলিটি হচ্ছে আমরা স্যাম্পল থেকে যে ডেটা পাচ্ছি সেটাকে পপুলেশনে জেনারেলাইজ করা। পপুলেশনে ওই যে আমি বললাম যে আমি স্যাম্পলের উপর টেস্ট করলাম, পপুলেশনের উপর খাটিয়ে দিলাম, এই যে প্রক্রিয়াটা ঘটলে এটাই হচ্ছে জেনারেলাইজ করা। তো রিসার্চকে, সায়েন্টিফিক রিসার্চকে জেনারেলাইজ করতে হয় বা সেখানে জেনারেলাইজেবিলিটি থাকতে হয়, সব সময় নয়। বাংলায় যখন রিসার্চ করবে এই বৈশিষ্ট্যটি লাগবে না, বা সাহিত্যে যখন রিসার্চ করবে এই বৈশিষ্ট্যটি লাগবে না। ধরো তুমি বুদ্ধদেব বসুর প্রবন্ধ নিয়ে গবেষণা করছো, এবার তার মানে এই নয় যে তুমি এই বুদ্ধদেব বসুর প্রবন্ধ নিয়ে যা যা ফাইন্ডিংস তোমার সেগুলো তুমি রবীন্দ্রনাথের প্রবন্ধের উপর খাটিয়ে দেবে গিয়ে। এই জেনারেলাইজেশনটা তুমি করতে পারবে না। কিন্তু তুমি এমন কিছু বৈশিষ্ট্য খুঁজে বার করতে পারো যে বৈশিষ্ট্যগুলো বুদ্ধদেব বসুর সমস্ত প্রবন্ধে লাগে, বুঝলে? মানে ব্যাপারটা এরকম যে এমন কিছু বৈশিষ্ট্য তুমি খুঁজে বার করলে যে ওই বৈশিষ্ট্যগুলো মানেই হচ্ছে বুদ্ধদেব বসুর প্রবন্ধ। তুমি এইভাবে জিনিসটাকে জেনারেলাইজ করতে পারো। আমি কখনো এটা বলছি না যে তুমি বুদ্ধদেব বসুর উপর রিসার্চ করলে রিসার্চ ফাইন্ডিংটাকে রবীন্দ্রনাথের উপর খাটিয়ে দিলে, এটা কিন্তু নয়। সিস্টেমেটিক, একটা সিস্টেমে আসতে হবে, একটা প্রসিডিওর আছে, 1 একের পর 2 তারপর 3, এইভাবে তোমাকে আসতে হবে। রিসার্চের কাজটা এরকম, সব রিসার্চ নয়। কোয়ান্টিটেটিভ রিসার্চ এরকম সিস্টেমেটিক, অপেক্ষাকৃত কম সিস্টেমেটিক কোয়ালিটেটিভ রিসার্চ, ঠিক আছে? পরে আমরা সেগুলো দেখে নেব। অ্যাকুরেসি ভ্যালিডিটি খানিকটা কাছাকাছি দুটো টার্ম, ঠিক আছে? যে মাপটা যত বেশি ভ্যালিড, যে মাপটা যত বেশি, এই যে 3 জন কাঠমিস্ত্রি এটা 3টে মাপ বলেছে, আন্দাজে 3টে মাপ বলেছে, এদের মধ্যে 2 নাম্বারেরটা দেখো, 2 নাম্বারের যিনি কাঠমিস্ত্রি তিনি সবচেয়ে কাছাকাছি বলেছেন। 6 ফুট 5 ইঞ্চিকে উনি 6 ফুট 3 ইঞ্চি বলেছেন, মানে তার মাপটা হচ্ছে সব থেকে কাছাকাছি। আমরা বলবো যে এই 2 নাম্বার কাঠমিস্ত্রির চোখ হচ্ছে সব থেকে বেশি অ্যাকুরেট এই 3 জনের মধ্যে।
বোঝা গেছে? তার মানে একই রকম ভাবে ভ্যালিডিটির সঙ্গে সঙ্গে অ্যাকুরেসিও বাইপোলার নয়, মানে তার দুটোই পোল আছে এরকম নয়, মানে হয় ভালো মানে হয় অ্যাকুরেট নয় এরকম কিন্তু নয়, এটাও একটা কন্টিনিউয়াস বিষয়। ঠিক আছে, কম অ্যাকুরেসি বেশি অ্যাকুরেসির একটা পার্থক্য এখানে তৈরি হয়। বেশ, এই হয়ে গেল। এরপর আমরা আসছি, কোথায় ছিলাম আমরা? ক্রেডিবিলিটি মানে হচ্ছে বিশ্বাসযোগ্যতা। তোমার রিসার্চকে বা তোমার গোটা রিসার্চ ফাইন্ডিং বলো, রিসার্চের কাজটার মধ্যে সত্যতা থাকতে হবে, বিশ্বাসযোগ্যতা থাকতে হবে। তুমি এমন একটা বিষয় নিয়ে কাজ শুরু করলে, হ্যাঁ এলিয়েন কিছু একটা, যদিও এলিয়েন নিয়ে গবেষণা চলছে, এমন নয় যে চলছে না, কিন্তু তুমি এমন একটা উৎপটাং বিষয় নিয়ে গবেষণা করলে যেটার কোনো বিশ্বাসযোগ্যতা নেই, বা তুমি একটা এমন ফাইন্ডিংস দিচ্ছ যেটার কোনো বিশ্বাসযোগ্যতা নেই, এই দুটোই কিন্তু খাতরা। আচ্ছা, সাইকেলিক্যাল কেন সেটা বোঝালাম, কেন রাউন্ড শেপে, একদম প্রথমেই বলেছিলাম রিসার্চকে হতে হয় লজিক্যাল। ঠিক আছে, লজিক্যালের আর কোনো সংজ্ঞা হয় না। আচ্ছা, আরেকটা হচ্ছে রেপ্লিকেবল। এই রেপ্লিকেবিলিটি বিভিন্নভাবে হতে পারে, বিভিন্ন রকমের হতে পারে। কিরকম হতে পারে? একটা হচ্ছে যে ধরা যাক কোন একটা ভাইরাসের জন্য একটা ওষুধ তৈরি হয়েছিল। ঠিক আছে, কোন একটা ভাইরাসের জন্য কোন একটা ওষুধ তৈরি হয়েছিল, এখন অন্য একটা ভাইরাস এসছে। যদি পূর্ববর্তী ভাইরাস এবং নতুন ভাইরাসের ডিএনএ আরএনএ গুলো একই রকম হয়, মানে বৈশিষ্ট্যগতভাবে সেই দুটো যদি একই রকম হয়, তাহলে ওই পূর্ববর্তী ভাইরাসকে মারবার জন্য আমি যে ভ্যাকসিনটা এনেছিলাম, সেই ভ্যাকসিনটা কি নতুন ভাইরাসের উপর অ্যাপ্লিকেবল নাকি না? যদি অ্যাপ্লিকেবল হয় তাহলে বুঝতে হবে যে এটার মধ্যে রেপ্লিকেবিলিটি রয়েছে, অর্থাৎ একটা রিসার্চের ফাইন্ডিং আমি একটা অন্য রিসার্চের উপর ইউজ করছি। কি বোঝা গেছে? এটা কিন্তু জেনারেলাইজেশন থেকে আলাদা। ঠিক আছে, ব্যাপার কি বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে বিষয়? আরেকটা ধরনের রেপ্লিকেবিলিটি আছে, সেটা কিরকম? মানে ওটাকে অবশ্য রেপ্লিকেবিলিটি হয় না, রিপিটেবিলিটি। মানে অনেকে এটা করে যে রেপ্লিকেবিলিটি আর রিপিটেবিলিটি ঘেটে ফেলে। রিপিটেবিলিটি কি? তুমি একটা গবেষণাকে যদি 50 বারও রিপিট করো, যদি গবেষণা ঠিকঠাক প্রসিডিওর মেনে করে থাকো, তুমি যদি প্রসিডিওরটাকে ঠিকঠাক লিখে থাকো, তাহলে ওই একই রকম ভাবে করলে তোমার একই রকম রেজাল্ট আসবে। মানে মানে সিম্পল আমি বলি যে মুম্বাই একটি চায়ের দোকান আছে, মানে তোমরা এই যে বলছো না যে পড়াশুনো হতেই পারে যে কারোর পড়াশুনো ভালো লাগছে না, তো মুম্বাইয়ের চায়ের দোকানটা দেখে আমার মনে হয়েছিল যে আমার একটা চায়ের দোকান খোলা উচিত। মানে মোটামুটি ধরো দিনে 12-13 হাজার কাপ চা তো বিক্রি করেই। এবার ওই চাটা তো ফেমাস কেন? ফেমাস হচ্ছে এই যে ওদের ব্যাপার স্যাপার যদি দেখো তাহলে ভারী অবাক হবে। সমস্ত বিষয়টা অত্যন্ত মাপা, মানে দুধ কখন চাপাবে, তার মধ্যে ঠিক কতটা জল দেবে, বা দুধটা চাপানোর ঠিক কতক্ষণ পরে জল দেবে। ঠিক আছে, তারপর হচ্ছে তুমি যদি মানে কতক্ষণ গ্যাসে ওটা ফুটবে, মানে সমস্ত ব্যাপারটা মাপা। মানে এটা তুমি বুঝতে পারবে যে প্রত্যেকটা লোক, মানে যারা চা দোকান, বিশাল চা দোকান, তো এবার প্রত্যেকটা লোক একসঙ্গে একই তালে কাজ করছে, একইভাবে কাজ করছে। তুমি বুঝতে পারবে যে প্রত্যেকে একটা মেজারমেন্টে চলছে, প্রত্যেকের কাছে একটা করে স্টপ ওয়াচ লাগানো আছে। ঠিক আছে, কতক্ষণ চা ফুটছে ইত্যাদি সমস্ত পাশেই একটি স্টপ ওয়াচ লাগানো আছে। ঠিক আছে, গ্যাসের ফ্লেম একটা নির্দিষ্ট সেন্ট্রালি কন্ট্রোল। ঠিক আছে, প্রত্যেকটা গ্যাসের ফ্লেমে একরকম ভাবে ফ্লেম আছে। ঠিক আছে, তো এটা এই যে প্রসিডিওর মেনটেন করা হচ্ছে, ফলে তুমি আজকেও যদি ওই দোকানে চা খাও, আজ থেকে 10 বছর পরেও যদি চা খাও, তুমি দুটো টেস্ট একদম সেম পাবে। কেন বলো দেখি? তার কারণ হচ্ছে যে ওরা একটা প্রসিডিওর বানিয়ে নিয়েছে,
যে আমি এই চাটাই ব্যবহার করব, এই রকম ভাবেই ব্যবহার করব, আমি আর আমার এই চা পাতাটা এতদিনই শুকনো হবে, এতক্ষণই দুধটা ফুটবে, এইভাবে ওরা এটাকে এতটা টেম্পারেচারই থাকবে, এইভাবে বিষয়টাকে ওরা একদম কি বলবো মানে কি বলি এটাকে, এই প্রসিডিওরটাকে ওরা তৈরি করে ফেলেছে। এখন ওই প্রসিডিওর মেনে যে যেখানে খুশি যতবার খুশি চা করুক না কেন চায়ের টেস্ট ওই দাঁড়াবে। এইটি হচ্ছে তাদের খাসিয়ত, বুঝলে? মানে ওখানে তুমি বলবার সুযোগই পাবে না যে আগের দিন চাটা ভালো খেয়েছিলাম আজকে চাটা খারাপ খেয়েছি, কারণ ওই একই প্রসিডিওর মেনে হয়। একটা ভালো রিসার্চ, বিশেষত ভালো রিসার্চ আমি বলবো না, বিশেষত এটা কোয়ান্টিফাইবল কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে বেশি হয়, যে একবার করুক 5 বার করুক, এই ব্যক্তি করুক, বি ব্যক্তি করুক, সি ব্যক্তি করুক, যে যতবার খুশি করে নি একই রেজাল্ট আসবে বা কাছাকাছি একই রেজাল্ট আসবে। এইটি হচ্ছে রিসার্চের রেপ্লিকেবিলিটি, রিপিটেবিলিটি। এই হচ্ছে রিসার্চের বৈশিষ্ট্য। একটু উপরে উপরে গেলাম, এরপর আমরা রিলায়েবিলিটি এবং ভ্যালিডিটি নিয়ে পরের দিন ক্লাস করব। আচ্ছা,